শুরু করি। লাস্ট ক্লাসে আমরা মনে হয় ওই ম্যাশ টুল পর্যন্ত দেখেছিলাম। আমাদের টুলসের মধ্যে আর 3টা টুলস বাকি আছে, গ্রেডিয়েন্ট, ব্লেন্ড আর সিম্বল টুল। আর এখান থেকে ইফেক্টের যে পার্টগুলো সেগুলো বাকি আছে। তো এই জায়গায় গ্রেডিয়েন্ট, ব্লেন্ড, ইফেক্ট এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট। সিম্বল টুলটা অতটা প্রয়োজন পড়ে না, বাট তারপরে আমরা দেখে রাখবো যে যদি কখনো আমার প্রয়োজন হয় আমরা যাতে ব্যবহার করতে পারি। ওকে, তো চলে যাই। আমরা একটা শেপ নিয়ে নিই। এই শেপটার মধ্যে কি চাচ্ছি, একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো আপনি যখন এই যে গ্রেডিয়েন্ট টুলটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে কোনো কিছুই হবে না, কোনো অপশন দেখা যাবে না, জাস্ট এইখানে গ্রেডিয়েন্ট অপশনগুলো চলে আসবে, বাট কোনো কিছু ইফেক্ট ফেলবে না। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই যাকে গ্রেডিয়েন্ট করতে চাচ্ছেন, যার কালার নিয়ে কাজ করতে চাচ্ছেন তাকে সিলেক্ট করতে হবে। তাকে সিলেক্ট করে এখন যদি গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করেন এখনও কোনো কাজ করবে না, কোনো অপশন আসবে না। আপনাকে কি করতে হবে, হয় এই টুলসটার উপরে ডাবল ক্লিক করতে হবে, মাউসে কি করবেন ডাবল ক্লিক করবেন, অথবা উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আসবেন। কি বলেছি, হয় ডাবল ক্লিক টুলসের উপরে, নয়তো উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আসবো। ওকে, এবার চলে যাবেন এই প্যানেলটার যে বক্সটা দেখা যাচ্ছে, এই বক্সের উপরে গিয়ে বা এই যে নিচে এই পাশে এসে জাস্ট একটা ক্লিক করেন, সব অ্যাক্টিভ হয়ে যাবে। তো একটা একটা করে চলেন দেখি। আমরা ফটোশপে কি করতে পেরেছি, কোন একটা সিলেকশন ছিল, তার মধ্যে ব্লেন্ডিং অপশন থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি, আর গ্রেডিয়েন্ট টুল দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতাম। ফটোশপে আমরা 5 ধরনের গ্রেডিয়েন্ট পেয়েছিলাম, লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্ট, ডায়মন্ড। এই 5টাই তো, নাকি আরো বেশি ছিল? টোটাল 5টা গ্রেডিয়েন্ট পেয়েছি। ইলাস্ট্রেটরে আমরা জাস্ট 2টা গ্রেডিয়েন্ট পাই, কি কি, লিনিয়ার আর হচ্ছে রেডিয়াল। যারা 19, 20, 21 এই 3টা সফটওয়্যারের যে কোনো একটা ব্যবহার করছেন তারা হচ্ছে এক্সট্রা আরেকটা পাবেন, সেটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। আর 18 থেকে নিচে সিসি পর্যন্ত বা CS6 পর্যন্ত শুধু এই 2টা গ্রেডিয়েন্টই আছে। সর্বপ্রথম এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার নাম, এখানে ড্রপডাউনে ক্লিক করলে ডেমো কিছু গ্রেডিয়েন্ট পাবেন, কয়েকটা ডেমো গ্রেডিয়েন্ট আছে। এর নিচে যে পার্টটা ও হচ্ছে ফিল, মানে আপনি চাইলে ফিলের মধ্যেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন, চাইলে স্ট্রোকের মধ্যেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। আপনি যাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান তাকে সিলেক্ট করবেন, সে উপরে চলে আসবে, তখন ওর উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। যদি স্ট্রোকে অ্যাপ্লাই করতে চান ক্লিক করেন, স্ট্রোক উপরে আসবে, স্ট্রোকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। আচ্ছা, আমরা কি ফিলে চলে যাই। ফিল অপশন উপরে আসলাম। টাইপের মধ্যে কি কি পেয়েছি, লিনিয়ার, রেডিয়াল, আরেকটা আছে কি ফ্রি ফর্ম। যারা 19-এর নিচে যত সফটওয়্যার ব্যবহার করছেন তাদের এই অপশনটা থাকবে না। এরপরে এখানে দেখেন যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা ফটোশপে স্কেলিং করতাম না, স্কেল বাড়াতাম কমাতাম, কালারটা ছড়িয়ে যেত বা কমে আসতো, এটা হচ্ছে তখন আপনি স্কেলিং বক্সের মধ্যে নাম্বার বসিয়ে কালারটাকে ছড়াতেন। আর এখন কি হয়েছে, একটা স্কেলের মতো অপশন আছে, আপনি এটাকে যে কোনো অ্যাঙ্গেলে মুভ করাতে পারবেন, যে কোনো অ্যাঙ্গেলে মুভ করিয়ে যত কাছাকাছি স্কেল হবে তত কালার কাছাকাছি হবে, যত দূরে দিবেন তত কালার কি হবে, ছড়িয়ে যাবে। ওকে, এরপরে আসি, আমি কালার অ্যাড করতে চাই, আমার পছন্দের কিছু কালার কম্বিনেশন করতে চাই। চলে যাবেন এই নিচের অপশনে, ফটোশপের মতো ডেমো, অনেক ফটোশপে কি ছিল, অনেকগুলো ডেমো কম্বিনেশন ছিল, অনেকগুলো ডেমো কম্বিনেশন পাওয়া যেত, ওখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারতাম। বাট ইলাস্ট্রেটরে অতগুলো নেই, মাত্র 4টা দেওয়া আছে, বাকিগুলো আমাদেরকে বানিয়ে নিতে হবে।
এই যে বক্সটা, এই বক্সের নিচে এই পয়েন্টগুলোকে বলা হয় গ্রেডিয়েন্ট স্লাইডার বা গ্রেডিয়েন্ট পয়েন্ট। আপনি এখানে এসে জাস্ট ক্লিক করবেন, যত খুশি পয়েন্ট অ্যাড করতে পারবেন, প্রায় 1000-এর উপরে পয়েন্ট অ্যাড করতে পারবেন। যে পয়েন্টটা প্রয়োজন নেই তাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট, সিলেক্ট করে এখান থেকে ডিলিট, অথবা ওরে মাউসে ক্লিক করে চেপে ধরে নিচের দিকে টান দেন, চেপে ধরে নিচের দিকে টান দেন, কি হবে, ডিলিট হবে। বাট বাকি দুইটা স্টার্টিং অ্যান্ড এন্ডিং, এই দুইটা অপশন অবশ্যই থাকতে হবে। ধরে নিলাম আমি আমার এই শেপটার মধ্যে 4টা কালার অ্যাড করতে চাই। কয়টা কালার? 4টা কালার। আমি এই পজিশনে একটা দিলাম আর এই পজিশনে একটা দিলাম। এটা হচ্ছে 0 পজিশনে আছে, এরে দিলাম হচ্ছে 30 পজিশনে, 30-তে ও আছে কত, 65-এ দিলাম। ওকে, টোটাল 4টা স্লাইডার অ্যাড করলাম, কি গ্রেডিয়েন্ট স্লাইডার অ্যাড করলাম। এইবার আমি কালার অ্যাপ্লাই করতে চাই। আপনি কয়ভাবে কালার অ্যাপ্লাই করতে পারবেন? আপনি টোটাল 3 ভাবে, মানে এটা দেখাচ্ছি আমাদের সফটওয়্যারের উপর ডিপেন্ড করে, আপনি 3 ভাবে কালার অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম অপশন, 1 নাম্বার অপশন, যাকে কালার অ্যাড করবেন তাকে সিলেক্ট করেন। আমি এইটাতে কালার অ্যাপ্লাই করতে চাই, এই স্লাইডারটার উপরে গিয়ে ডাবল ক্লিক করেন, কালারের একটা প্যালেট চলে আসবে। এটা হচ্ছে সোয়াচের প্যালেট আর এটা হচ্ছে কালার পিকারের প্যালেট। কি এটা? কি সোয়াচের প্যালেট আর এটা হচ্ছে কালার পিকারের প্যালেট। সোয়াচে চলে আসেন, আপনার যে কালারটা পছন্দ আপনি এখান থেকে সেই কালারটা কি করতে পারেন, অ্যাড করতে পারেন। অথবা এইখানে চলে যান, কালারে যে ছোট্ট আর্টবোর্ডের মতো যে প্যালেটের মতো, এখানে চলে আসেন, আপনার পছন্দের কালার এখান থেকে কি করতে পারবেন, পিক করতে পারবেন। কিংবা যদি আপনার কোড নাম্বার জানা থাকে যে সায়ান কত হবে, মেজেন্টা কত হবে, ইয়েলো কতটুকু, কি ব্ল্যাক কতটুকু, সব যদি জানা থাকে এখান থেকে আপনি মেনটেন করতে পারবেন। অথবা আপনার যদি RGB কালার কোড জানা থাকে, ধরে নিলাম আমার RGB কালার কোড জানা আছে, তাহলে এই যে 3টা ক্লিপার এখানে চলে যান, এখান থেকে RGB সিলেক্ট করে দেন, আপনি RGB কালার কোড দিয়ে কালার অ্যাপ্লাই করতে পারেন। এই যে এখানে কোড নাম্বার বসাতে পারবেন, এখানে কোড নাম্বার বসিয়ে দিলে কি হবে, সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি দেখালাম, যে আপনি এই পয়েন্টারের উপরে, যে কোনো পয়েন্টারের উপরে ডাবল ক্লিক করেন, কালার প্যালেট চলে আসবে, এখান থেকে সোয়াচ, এখান থেকে কালার প্যালেট, আপনি আপনার পছন্দের কালার অ্যাড করতে পারবেন। দ্বিতীয় অপশন, যাকে কালার অ্যাড করতে চান তাকে সিলেক্ট করেন, এরপরে ফিল কালারের উপরে চলে আসেন, এখানে ডাবল ক্লিক করেন, আপনার পছন্দের কালারের সোয়াচ এই স্লট থেকে কোন কালারটা আপনি অ্যাড করতে চান সেই কালারটা অ্যাড করেন, ওই কালারটা অ্যাড হয়ে যাবে। দুইটা অপশন পেয়েছেন। আরেকটা অপশন কোথায়? আরেকটা অপশন হচ্ছে এই যে নিচে দেখেন একটা আই ড্রপার টুল দেওয়া আছে, এটা হচ্ছে শুধুমাত্র 19, 20, 21 এই 3টা সফটওয়্যারের যে কোনো একটা সফটওয়্যার ব্যবহার করলে এই অপশনটা পাবেন। 19-এর নিচে যত সফটওয়্যার আছে এইটা নাই, পাবেন না, তখন আপনাকে ম্যানুয়ালি কালার অ্যাড করতে হবে। ধরে নিলাম আমার পছন্দের কোনো কালার আছে, সাপোজ আমি একটা ছবি নিয়ে আসি,
কতগুলো কালার কম্বিনেশন, দেখলে শুধু তাকাই থাকতে ইচ্ছে করে। কি করি আমি, কি করি, এটাই নেই। আচ্ছা, আমরা এই কালারটাকে নিয়ে যাই। ধরে নিলাম আমার পছন্দের কোনো কালার কম্বিনেশন আছে। এখান থেকে আমি এখন কি করতে চাচ্ছি, কালার পিক করতে চাচ্ছি। এখান থেকে কালার পিক করতে চাই। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্টের উপরে ডাবল ক্লিক করব। এই যে আইড্রপার, এই কালারটা কি করতে চাই, চেঞ্জ করতে চাই। ওকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আইড্রপার টুল সিলেক্ট। কোন কালারটা দিতে চাই, এই কালারটা দিতে চাই। তারপরে দ্বিতীয়টা সিলেক্ট, এই কালারটা দিতে চাই। তৃতীয়টা সিলেক্ট, এই কালারটা দিতে চাই। চতুর্থটা সিলেক্ট, এই কালারটা দিতে চাই। অটোমেটিক্যালি কালারগুলো কি হবে, অ্যাড হয়ে যাবে। অথবা আপনার কোন একটা ইমেজ আছে, ওই ইমেজের থেকে কালার পিক করতে চান, সেই ইমেজটা নিয়ে আসেন। অথবা আপনি কোনো কালার কম্বিনেশন করে রেখে গেছেন, জাস্ট এখান থেকে আইড্রপার টুল সিলেক্ট করে সুন্দর মতো সেখান থেকে কালারটা আপনি পিক করে নিতে পারবেন। বাট যাদের এই আইড্রপার টুলটা নেই তারা কি করবে, আমাদের যাদের এই আইড্রপার, ধরে নিলাম আমাদের এই টুলসটা নাই, আমরা কি করব, আমাদের তখন একটু কষ্ট করে ম্যানুয়ালি কাজ করতে হবে। কিভাবে ম্যানুয়ালি কাজ করবেন, আপনি ফার্স্টে টাইপ টুল সিলেক্ট করেন, এটাকে কপি করেন। কয়টা কালার আপনার দরকার, চারটা কালার কপি করলাম। এখন আইড্রপার টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করবেন, টাইপ টুল দিয়ে এখানে চলে যান, কালার কোডটাকে কপি করেন, এইখানে কালার কোডটা লিখে রাখেন। আবার আইড্রপার টুল দিয়ে কালারটা সিলেক্ট করেন, এখানে চলে যান, কালার কোডটাকে কপি করেন, টাইপ টুলে এসে এখানে কালারটাকে পেস্ট করে, কোডটাকে পেস্ট করে দেন। আবার আইড্রপার টুল দিয়ে কালারটাকে সিলেক্ট করেন, এখানে চলে যান, কোডটাকে কপি করেন, কন্ট্রোল সি দিয়ে টাইপ টুল সিলেক্ট করে এখানে কালারটাকে পেস্ট করে দেন, কন্ট্রোল ভি। আবার আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা সিলেক্ট করলাম, এখানে চলে গেলাম, কোড নাম্বারটাকে কপি করব, টাইপ টুল দিয়ে এখানে কোড নাম্বারটা বসিয়ে দেব। বুঝাতে পেরেছি? এবার হচ্ছে আমাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। এখানে আসব, গ্রেডিয়েন্টের উপর ডাবল ক্লিক, এই স্লাইডারটা সিলেক্ট করবেন, এখানে চলে যাবেন, কষ্ট করে বসাতে হবে ED2024, এন্টারে দেন, ওই কালারটা চলে আসবে। দ্বিতীয়টার কালার চেঞ্জ করতে চান, ডাবল ক্লিক, B31F24, এন্টারে প্রেস করেন, ওই কালারটা আসবে। 3 নাম্বারটার কালার চেঞ্জ করবেন, সিলেক্ট, ডাবল ক্লিক, 88171A, এন্টারে প্রেস করেন, ওই কালারটা আসবে। 4 নাম্বারটা সিলেক্ট, ডাবল ক্লিক, আর এটা তো যায় যে কালার সেটাই আছে, 4F110। কিভাবে কালার অ্যাপ্লাই করব বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি নাকি এখনো কনফিউশন? হ্যালো, বুঝেছি ম্যাম। বাকি সবাই ঠিক আছে? আমি শেপটাকে সিলেক্ট করি, গ্রেডিয়েন্টের উপরে ডাবল ক্লিক, ধরে নিলাম আমি এটার কালারটা দিতে চাই। আচ্ছা, এটা যা আছে তাই থাকুক, ওকে। এটা সিলেক্ট, ও পাশে একটা মিনিট। সো আমরা এখানে তৃতীয়টার কালার দিতে চাই একটু লাইট কালার, এখান থেকে আমি এই লাইট কালারটা দিয়ে দিলাম। তৃতীয়টার কালার দিতে চাই আবার
আবার একটু ডার্ক কালার, 4 নাম্বারটা কালার দিতে চাই। ওকে, এরকম একটা কালার চাচ্ছি। আপনি চাইলে এখান থেকে যে কোনোভাবে মডিফাই করতে পারেন। যত বড় স্কেলিং করবেন তত কালারগুলো কি হয়ে যাবে, ছড়িয়ে যাবে। আর যত ছোট ছোট স্কেলিং করবেন কালারগুলো একজন আরেকজনের সাথে অ্যাড হয়ে থাকবে। আপনি যেমন এখান থেকে কালারের পজিশন চেঞ্জ করতে পারবেন, ঠিক এখান থেকেও কালারের পজিশন কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এইটা গেল আমার ফিলের অপশন। ফিলটা বুঝতে পেরেছি। এইবার আমরা চলে যাব স্ট্রোকে। ধরে নিলাম আমি স্ট্রোকেও কালার অ্যাড করতে চাই। এখান থেকে স্ট্রোকটাকে সিলেক্ট করেন, জাস্ট স্ট্রোকের উপরে এসে ক্লিক করলেই হবে। স্ট্রোকে ক্লিক করার সাথে সাথে স্কেল চলে গিয়েছে। স্ট্রোকের মধ্যে স্কেলিং কাজ করে না। কি করে না? স্কেলিং কাজ করে না। ও আচ্ছা, সরি, এখানে তো আরেকটা অপশন বাকি রয়ে গেল। আমরা এটা রেডিয়াল দেখলাম, এরপরে কি আছে, না সরি লিনিয়ার দেখলাম, এরপরে আছে রেডিয়াল। রেডিয়ালে সব কি হবে, সার্কেল সার্কেল হবে। আপনি যত এই সার্কেলের পার্টগুলো বাড়াবেন তত কালার ছড়িয়ে যাবে, যত কমাবেন তত কালার কাছাকাছি থাকবে। যে দিক থেকে খুশি আপনি কি করতে পারেন, এই ইফেক্টগুলো প্রোভাইড করতে পারেন। আর পরেরটা হচ্ছে ফ্রি ফ্রম, দুইটা অপশন আসে, একটা হচ্ছে পয়েন্ট আর একটা হচ্ছে লাইন। পয়েন্ট কি, এই যে এরকম পয়েন্ট থাকবে, সিলেক্ট করবেন, তার কালার আপনি চুজ করতে পারবেন। যাবেন কালার চুজ করবেন, কালার চেঞ্জ, পয়েন্ট সিলেক্ট করবেন, কালার চেঞ্জ করে দিতে পারবেন। মানে এক ধরনের ফেডিং এর মতো করে হবে, ফেডিং এর মতো করে কালারগুলো। চাইলে আপনি আরো পয়েন্ট অ্যাড করতে পারেন, আরো অনেক পছন্দের পয়েন্ট অ্যাড করতে পারবেন। পছন্দের পয়েন্টের কালারও চেঞ্জ করে দিতে পারবেন। সিলেক্ট। ওই যে গতকালকে আমরা ম্যাশ টুলের কাজ করলাম না, এটা প্রায় ম্যাশ টুলের মতোই। কালারগুলোকে কি করে স্ট্রেট করে ডিজাইন করে, ঠিক আছে। আর লাইন মানে হচ্ছে লাইনের মতো করে হবে, আপনি সিলেক্ট করার পর এরকম লাইন হবে, লাইন ধরে ধরে সেই কালারগুলোকে একজন আরেকজনের সাথে অ্যাডজাস্টেড করে দিবে, এই যে লাইনের মতো করে। কোন লাইনটা অ্যাড করতে চান, কি করতে চান, এভাবে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে চলে আসি। এইবার হচ্ছে স্ট্রোকটাকে ওপেন করে দিই। স্ট্রোক ওপেন করার সাথে সাথে আমার যে স্কেলটা ছিল, স্কেলটা চলে যাবে। এখানে শুধু দুইটা পাবেন, লিনিয়ার আর রেডিয়াল। ফ্রি ফ্রম কাজ করবে না। যখনই আপনি স্লাইডারে ওপেন করবেন সাথে সাথে এই স্ট্রোকের যেই কোণার কৃতিগুলো সেগুলো ওপেন হয়ে যাবে। আমরা এখানে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলাম। ধরে নিলাম আমরা 3টা কালার চাই। ওকে, কালার 3টা কি কি, ইয়েলো, ব্লু আর হচ্ছে গ্রিন, 3টা কালার চাচ্ছি। এটা হচ্ছে লিনিয়ারে কাজ করবে, আর এটা কি রেডিয়াল অপশন, মানে যে গোল সার্কেলের মতো, যে দেখেন সার্কেলের মতো আছে। আমরা লিনিয়ার নিয়ে কাজ করব, লিনিয়ারটা বোঝা যায় ভালোভাবে। ফার্স্টের যে স্ট্রোকটা আছে ও হচ্ছে কি করবে, একটা কালার আরেকটা কালারের সাথে ফেডিং হয়ে যাবে বা সুন্দরভাবে মিশে যাবে, ব্লেন্ড হবে। এটা হচ্ছে প্রথম অপশনটা। দ্বিতীয় অপশনটা ফটোশপে দেখে আসছিলাম না, অ্যাঙ্গেল হবে। দ্বিতীয় অপশনটা অ্যাঙ্গেলের মতো কাজ করবে, যে কালারটা স্টার্টিং হয়েছে সেটা ঘুরে এসে অন্য কালারের সাথে মিক্সচার হয়ে হয়ে লাস্ট যে কালারটা আছে এটা স্পষ্ট বোঝা যাবে। দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে। আর তৃতীয় যে অপশনটা আছে এটা হচ্ছে রিফ্লেক্ট করবে। এই যে দেখেন, ক্লিক করেন, কালারটা কিন্তু রিফ্লেক্ট হয়েছে, ইয়েলো, এরপরে ব্লু, এরপরে গ্রিন। ভিতরের কালারটা বোঝা যাচ্ছে না, কারণ কি আমরা লিনিয়ার অপশনে আছি। আপনি এটাকে রেডিয়াল করে দেন, সাথে সাথে রিফ্লেক্টটা বুঝতে পারবেন। এই যে দেখেন, ফার্স্টে কি আছে, গ্রিন, তারপরে ব্লু, এরপরে ইয়েলো, আবার ইয়েলো রিফ্লেক্ট হয়ে ইয়েলো, ব্লু, গ্রিন। ঠিক আছে, অ্যাঙ্গেলে আসেন, অ্যাঙ্গেলের মধ্যেও কি হচ্ছে, এই যে এখান থেকে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। আর এটা তো ফেডিং অপশন আছে, ফেডিংয়ে বোঝা যাচ্ছে না, যেহেতু রেডিয়াল ভিতর থেকে বোঝা যাচ্ছে না। আর অ্যাঙ্গেলটা এই যে ভিতরে আছে, ইয়েলো থেকে শুরু হয়ে এখানে কোণাকৃতি হয়ে, যে এখান থেকে কোণাকৃতি হয়ে ঘুরে আসছে।
ক্লিয়ার? গ্রেডিয়েন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন? ওকে ওকে ফাইন। এখন এমন হতে পারে না যে আমি আমার পছন্দের কিছু গ্রেডিয়েন্ট, ফাহিমা বলেন। মানে কি বলবো যে আমি করে রাখতে চাই, কিভাবে রাখবো? এখন এমন হতে পারে না যে আমি আমার পছন্দের কিছু গ্রেডিয়েন্ট অ্যাড করে রেখে দিতে চাই যাতে পরবর্তীতে আমার কাজে লাগে। সেই কাজটা শুধুমাত্র আপনি আপনার, হ্যাঁ মইনুল স্যার বলেন। মইনুল কিছু বলবেন? লাইনারের পয়েন্টারটা আবার একটু, আচ্ছা ওকে, গ্রেডিয়েন্টে চলে যাই, লাইনার অ্যাক্টিভ করে দেন, পয়েন্টে চলে আসেন। আপনার যত খুশি, ধরেন আপনি 20টা কালার অ্যাড করবেন, তাহলে কয়টা পয়েন্ট দরকার? 20টা পয়েন্ট দরকার। কালারের পয়েন্ট, যে এই পয়েন্টে আমি কি কালার অ্যাড করতে চাই? লাল কালার অ্যাড করতে চাই। এই পয়েন্টে আমি কি কালার অ্যাড করতে চাই? ডাবল ক্লিক করছি, ইয়েলো কালার অ্যাড করতে চাই। এই পয়েন্টে গ্রিন কালার, ডাবল ক্লিক করেন। এই পয়েন্টে আমি এই কালারটা অ্যাড করতে চাই। এই পয়েন্টে অ্যাড করতে চাই ব্লু। পয়েন্টার কি করছে? পয়েন্টার আপনার কালারগুলোকে একটা কালার আরেকটা কালারের সাথে ফেডিংয়ের মতো করে অ্যাড করে দিচ্ছে। আর লাইন মানে হচ্ছে সে কালারের মধ্যে একজন আরেকজনের সাথে সিলেক্ট করেন, এরপরে ক্লিক করেন, দেখেন সাথে সাথে কালার, ওই যে কিছুক্ষণ আগে কি ছিল, কন্ট্রোল জেড, শুধু ইয়েলো আর রেড এইখানে এসে ম্যাচিং হয়েছে, একটু হালকা অরেঞ্জ কালারের মতো। বাট আপনি যখন লাইনটা অ্যাড করবেন সাথে সাথে ওই অরেঞ্জ কালারটা আরেকটু ছড়িয়ে যাচ্ছে। আসেন এখানে, এখানে ক্লিক করার সাথে সাথে ইয়েলো থেকে গ্রিন কালারের মধ্যে দেখেন একটা চেঞ্জেস চলে আসবে। এই যে দেখেন এখানে আর একটু ডার্ক কালার চলে আসছে। আবার এখান থেকে এখানে ক্লিক করেন, মধ্যে আরেকটা শেডিংয়ের কালার চলে আসছে। কালার সিলেক্ট করেন, শেডিংয়ের কালার, শেডিংয়ের কালার ক্লিক করেন, এই যে দেখেন শেডিংয়ের কালার, আলাদা একটা শেডিংয়ের কালার চলে আসবে। এখানে আমি অন্য একটা কালার দিতে চাই, ডাবল ক্লিক, এই কালারটা দিতে চাই। আবার এখানে ক্লিক করেন, এই যে দেখেন শেডিংয়ের কালার চলে আসবে। আবার ধরেন এখানে ক্লিক করেন, সরি এখান থেকে এটা তো অ্যাড হবে না, এখানে ক্লিক করেন, এই যে দেখেন অটোমেটিক্যালি সে একটা শেডিংয়ের কালার নিয়ে নেবে। ঠিক আছে? তো এখন আমি চাচ্ছি কি আমার পছন্দের কিছু কালার অ্যাড করে রাখতে চাই। সাপোজ সিলেক্ট, ফিলে ডাবল ক্লিক, এই কালারটা অ্যাড করব, সিলেক্ট, ফিলের উপরে ডাবল ক্লিক, এই কালারটা অ্যাড করব, সিলেক্ট, ফিলের উপরে ডাবল ক্লিক, এই কালারটা। তারপরে হচ্ছে সিলেকশন টুল, সিলেক্ট, গ্রেডিয়েন্ট টুল, সিলেক্ট। ম্যাম এই কালারগুলো কি সিএমওয়াই কে তেই থাকবে নাকি আরজিবি?
অ্যাজ ইউ উইশ, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। আপনি যদি হোয়াইট পার্টটাকে একটু লাইটিং পার্ট রাখতে চান তাহলে RGB, আর যদি বলেন যে না একটু ডার্ক পার্ট বেশি থাকবে, মানে ব্ল্যাকের পার্টটা একটু বেশি থাকবে, তাহলে আপনি CMYK-তে রাখুন। আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি সেটা মডিফাই করবেন। ওকে, সিলেক্ট গ্রেডিয়েন্ট টুল। এখানে আমরা নেব রেড কালার, এখান থেকে সিলেক্ট করব হালকা রেড কালার, এখান থেকে সিলেক্ট করব রেড কালার, এখান থেকে সিলেক্ট করব ডার্ক রেড কালার। সিলেকশন টুল, সিলেক্ট গ্রেডিয়েন্ট, সিলেক্ট ইয়েলো কালার, এটা দেব, সিলেক্ট ডাবল ক্লিক, একটু লাইট কালার, সিলেক্ট ডাবল ক্লিক, ওকে, সিলেক্ট ডাবল ক্লিক, ওকে। গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট, আমি স্কেলিং করে দিই। ওকে, ফাইন। সিলেক্ট গ্রেডিয়েন্ট, সিলেক্ট gradient, select gradient, আপু এই যে আপনি যে দাগটা দিয়ে ইয়া করতেছেন ওটা কি মাউসে ক্লিক করে করতেছেন আপু? হ্যাঁ, মাউসের লেফট বাটনে চেপে ধরে জাস্ট ড্র্যাগ করছি। টাচপ্যাডটা আছে না, মাউস প্যাডের উপরে জাস্ট এইভাবে টেনে এইভাবে ড্র্যাগ করছি। ওকে আপু আরেকটা প্রশ্ন ছিল আপু, বলেন। এই যে আর্ট বোর্ডে মানে যখন আমরা জেপিজি ফরম্যাটে সেভ করি ইয়াতে ইলাস্ট্রেটরে, হ্যাঁ, তখন কিছু বোর্ডের কাজই সেভ হবে আর নাকি এগুলাও সেভ হবে? এইগুলোও সেভ হবে যখন আপনি সেভ করছেন আর্টবোর্ডের বাইরে। আপনাদেরকে সেভ অপশন দেখাই নাই কিভাবে সেভ করতে হয়? জি আপু দেখিয়েছি। আচ্ছা, ওকে। সেভ হচ্ছে যে আমি চাই শুধুমাত্র আর্টবোর্ডের মধ্যে যতটুকু আছে ততটুকু যাতে সেভ হয়, এর পাশে ওয়ার্ক স্পেসে যাই থাকুক না কেন সেগুলো আসবে না। তাহলে আপনি সেভ করার সময় নিচে দেখবেন লেখা আছে ইউজ আর্টবোর্ড, ওইখানে একটু টিকমার্ক দিয়ে দিবেন। আর যদি মনে করেন না আর্টবোর্ডের চারপাশে যা যা আছে সব সহ ছবি আসুক, তাহলে আর্টবোর্ডটা সিলেক্ট করার দরকার নেই। অথবা আমার আর্টবোর্ডের চারপাশে কোনো কিছু নাই, শুধু আর্টবোর্ডের মধ্যেই আছে, আমি চারটাকে ধরে নিয়ে চলে গেলাম আর্টবোর্ডের ভিতরে। এখন কি আমার ওয়ার্ক স্পেসে আর কিছু আছে? নাই তো। না, তাহলে আমার তো এখন আর্টবোর্ড সিলেক্ট করার দরকারও নেই, জাস্ট আমি সেভ করব। বাট আমার যদি এরকম একটা আর্টবোর্ডের বাইরে থাকে তখন আমাকে হিসাব করতে হবে আমি কি আর্টবোর্ড সিলেক্ট করব নাকি করব না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসি যে আমার এই ডিজাইনগুলো প্রয়োজন পরবর্তীতে যাতে আমি ডকুমেন্টটা এই ডকুমেন্টটা ওপেন করলে আবার এই মডিফাইগুলো ফিরে পাই। এগুলো আমি কি করতে পারবো? সেভ করে রেখে দিতে পারবো। সেজন্য আপনি কি করবেন, যাকে সেভ করতে চান তাকে সিলেক্ট করেন, এই যে বক্সটা আছে এই ড্রপ ডাউনে ক্লিক করেন, এখান থেকে এই যে অ্যাড টু সোয়াচ, আপনি যদি এখানে অ্যাড করে দেন পরবর্তীতে এই সোয়াচে এসে পেয়ে যাবেন, সোয়াচের মধ্যে পাবেন। ওকে, চলেন গ্রেডিয়েন্টে চলে যাই, এখানে যাবেন অ্যাড টু সোয়াচে ক্লিক করেন, দেখেন এটা অ্যাড হয়ে গিয়েছে, এই যে নিউ গ্রেডিয়েন্ট। আবার এটাকে সিলেক্ট করেন, এখানে ওপেন করেন, চাইলে আপনি এভাবে ড্র্যাগ করে কি করতে পারেন, নিয়ে যেতে পারেন, বাট কোনো কাজ হবে না, আপনাকে এখান থেকে সুন্দর করে অ্যাড করতে হবে। এটাও অ্যাড হয়ে গিয়েছে, সিলেক্ট করেন, বলেন। কালকে আমি এভাবে আমার সেভ করছি, বাট পরবর্তীতে অন্য একটা পেজ যখন ওপেন করছি অন্য তখন পেজে আমি আমি তো ফার্স্টেই বলেছি অন্য পেজে আসবে না, এটা শুধুমাত্র এই পেজে থাকবে, অন্য কোনো পেজে পাওয়া যাবে না, না। অন্য পেজে করা যাবে না।
সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে এই গ্রেডিয়েন্ট ফাইলটা সেভ করে রাখলেন। জি ফাহিমা মিউট করেন। আপনি কি করবেন, যেমন আমি এই ডকুমেন্টটাকে সেভ করে রেখে দেব, তাহলে তার এই পেজ থেকে সে নড়বে না। এরপর আমি যখন অন্য পেজে ডিজাইন করব, একটু কষ্ট করে এই পেজটা ওপেন করে নেব, তখন একে মুভ করে নিয়ে চলে যাব আমাদের পেজে। যাওয়ার পর জাস্ট আই ড্রপার টুল দিয়ে দেখেন আমি এখন কি করব, এখানে আরও কিছু ইলেকট্রিক্যাল নিলাম, আরও কিছু ইলেকট্রিক্যাল নিই। এরপর আমি সিলেক্ট করব, আই ড্রপার টুল দিয়ে জাস্ট ক্লিক করব, ওই কালারটাই চলে আসবে। সিলেকশন আই ড্রপার টুল দিয়ে কালার সিলেক্ট, সিলেকশন আই ড্রপার টুল দিয়ে কালার সিলেক্ট, দেখবেন ওই কালারগুলো অ্যাড হয়ে যাচ্ছে। বাট আপনি যদি এই ডকুমেন্টে সেভ করে রাখতে চান তাহলে এই কাজটা করতে পারবেন, এটা ছাড়া গতি নেই। সিলেক্ট করব, এখানে গিয়ে অ্যাড করে দেব, সিলেক্ট করব, এখানে গিয়ে অ্যাড করে দেব। এখন আমি এই সবগুলোকে কি করলাম, ডিলিট করে দিলাম, গ্রেডিয়েন্টও অফ করে দেব। ফিল কালার এখান থেকে 0 করে দেন, এই যে দেখেন সোয়াচের মধ্যে সবগুলো অ্যাড হয়ে গিয়েছে, এই যে পরবর্তী যে 4টা, ওই 4টা গ্রেডিয়েন্ট অ্যাড। সো আপনি এখান থেকে সাপোজ একটা সার্কেল অ্যাড করলেন, অ্যাড করার পরে সোয়াচ থেকে এই গ্রেডিয়েন্টটা অ্যাড করে দিতে পারলেন। এরপরে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে কোন দিকে মুভ করাতে চান সেই দিক অনুযায়ী তাকে মুভ করে দিলেন। বাট এই ডকুমেন্টে সেভ করে আরেকটা ডকুমেন্ট ওপেন করলে এটা পাচ্ছেন না, সেজন্য আমরা এক্সট্রিমলি সরি। গ্রেডিয়েন্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না আপু। আচ্ছা, আমরা 10 মিনিটের ব্রেক নিচ্ছি। আমরা তো দেখলাম, এটাকে কি বলে, গ্রেডিয়েন্ট দেখলাম। এখন আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে। এই যে ব্লেন্ড টুলটা দেখতে পাচ্ছি, এই ব্লেন্ড টুল হচ্ছে গ্রেডিয়েন্টের ছোট অপশন। মানে ব্লেন্ড টুল একাধারে গ্রেডিয়েন্ট এবং 3D এই দুইটার কাজ করে। সে যেমন কালার ব্লেন্ডিং করে, একটা কালারের সাথে আরেকটা কালার ব্লেন্ড টুল দিয়ে কাজ করলে আপনাকে মিনিমাম 2টা কালার চুজ করতে হবে। আর সে হচ্ছে একটা 3D ইফেক্ট নিয়ে আসে। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা চলে যাব, ধরেন আমি একটা শেপ নিলাম, এরকম একটা শেপ নিলাম, এটার কালারটা দিয়ে দিলাম হচ্ছে রেড কালার। রেড কালার, এটাকে জাস্ট কপি করি, Ctrl+C Ctrl+F দিয়ে ফ্রন্টে পেস্ট করে ওর কালারটা দিলাম ইয়েলো কালার। একটু মুভ করি, এতটুকু রাখি। আচ্ছা, একটা মিনিট। আমরা ব্লেন্ডিংটা দুইভাবে দেখব, এক ম্যানুয়ালি, 2 শর্টকাটে। ম্যানুয়ালি যদি দেখি, ফার্স্টে দুইজনকে সিলেক্ট করব, মিনিমাম 2টা কালার হতে হয়, তা না হলে ব্লেন্ডে কাজ করা যায় না। ব্লেন্ড হচ্ছে গ্রেডিয়েন্ট এবং 3D এই দুইটার কাজ একসাথে করে। দুইজনকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে মেক, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ছিল রেড আর ইয়েলো, 2টা রেক্টেঙ্গেল, মধ্যে আবার আরেকটা রেক্টেঙ্গেল চলে আসছে। ওই যে ফ্রি ফ্রম টুলসের মধ্যে দেখেছিলেন যে আপনি যখন লাইন টুল দিয়ে কালার অ্যাড করছিলেন, 2টা পয়েন্ট অ্যাড করার সময় কি হচ্ছিল, মধ্যে আরেকটা কালার চলে আসতেছিল না? এটা হচ্ছে সেই কাজটা করে। যখন ব্লেন্ড করি তখনও যে কালার 2টার মধ্যে আপনি ব্লেন্ডিং করছেন তাদের কমন কালার নিয়ে আসে। এবার চলে যাব অবজেক্ট, ব্লেন্ড, সেখান থেকে ব্লেন্ড অপশন নিয়ে আসি, প্রিভিউটা অন করে দেব। এই ব্লেন্ড অপশনের মধ্যে ফার্স্ট যেটা আছে স্মুথ কালার, আমার এটা দরকার নেই। স্পেসিফাইড ডিস্টেন্স, এটারও দরকার নেই। 1 নাম্বারটা 3 নাম্বারটা কোনো প্রয়োজন নেই, আমার আসলে প্রয়োজন 2 নাম্বার স্পেসিফাইড স্টেপস। আবার এই যে নিচে দেখতেছেন ওরিয়েন্টেশন, এগুলোরও কিছু প্রয়োজন নেই, এটা পেজের সাথে ওরিয়েন্টেশন হয়ে আছে, আর এটা হচ্ছে পথের সাথে, এই যে সিলেকশন পথ তার সাথে ওরিয়েন্টেশন আসবে।
স্পেসিফাইড স্টেপস 2 নাম্বারটা সিলেক্ট। আপনি যত স্টেপ বাড়াবেন তত কালার কি হবে, স্মুথ হবে এবং 3D শেপের মতো কাজ করবে। যত স্টেপ বাড়াবেন তত 3D শেপের মতো কি করবে, কাজ করবে। এখানে মধ্যে এই 70টা 70 রেক্টেঙ্গেল অ্যাড হয়েছে। আমরা একটু কমিয়ে নিই, আমি এখানে 20টা অ্যাড করি। ওকে, এরপরে দেখেন দেখতে কেমন লাগছে, একটু 3D অ্যাঙ্গেল হয়ে আছে, বোঝা যাচ্ছে না? আপনি ব্লেন্ড করার পরে কখনোই কালার চেঞ্জ করতে পারবেন না। আপনাকে ব্লেন্ড করার আগে কি করতে হবে, কালার অ্যাপ্লাই করতে হবে। আমি এখন এটাকে সিলেক্ট করব, চলে যাব অবজেক্ট, সেখান থেকে এক্সপান্ড করে দেব, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দেই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার, এটা আমার ফার্স্ট। এরপরে দেখেন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। দেখেন কালার চেঞ্জ হচ্ছে। কালার প্যালেট আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ইয়েলো থেকে আস্তে আস্তে কি হলো, রেড কালারের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, অরেঞ্জ হয়ে একটা সময় রেডের দিকে টার্ন করবে। এই দেখেন এটা হচ্ছে আমাদের রিয়েল রেড। তাহলে কালারটা এই যে টার্ন করছে। এতগুলো স্টেপ দেওয়ার ফলে আমার শেপটা পারফেক্টলি ব্লেন্ডিং হয়েছে। সো আমি কি করলাম, সাপোজ একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিয়েছি, এটার কালারটা দিলাম হচ্ছে ডার্ক ব্লু। ওকে, কপি করি, কন্ট্রোল সি, ফ্রন্টে পেস্ট করে দিলাম, একটু জাস্ট এখানে নামিয়ে নিয়ে আসি, এটার কালার দিলাম লাইট ব্লু, এরকম একটা কালার দিলাম। ওকে, দুইজনকে সিলেক্ট, অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে মেকে ক্লিক করলাম, আবার অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করব, স্টেপটাকে বাড়িয়ে দেব, প্রিভিউ অন করেন। যত স্টেপ বাড়াবেন তত দেখতে স্মুথ হবে। যদি কোনো টেক্সটের মধ্যে দিতে চান, সাপোজ আমি একটা টেক্সট লিখলাম লরেম ইপসাম, এটাকে বড় করে দেই। ওকে, হচ্ছে আমরা বোল্ড করে দেব। কন্ট্রোল সি, কপি করেন, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দেন, একটু নিচে নামিয়ে নিয়ে আসি, এটার কালার দিয়ে দিলাম ইয়েলো। দুজনকে সিলেক্ট করেন, অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে মেক, অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে ব্লেন্ড অপশন, প্রিভিউ অন, স্টেপ বাড়াতে থাকেন। আপু ইলাস্ট্রেটরে কি ওই যে টেক্সটে কোনো ইয়ে করা যায় না, কি গ্রেডিয়েন্ট দেওয়া যায় না টেক্সটে? হ্যাঁ, দেওয়া যায়। যায় না কেন? এটা তো গতকালকে ক্লাসে বলেছিলাম, আরাফাত ওফিকে দেখিয়েছি, কেন গ্রেডিয়েন্ট দেওয়া যাবে না? আপনি টেক্সটটা নিয়েছেন, টেক্সটটাকে সিলেক্ট করেন, এটাকে শেপে কনভার্ট করেন, রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট আউটলাইন অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড, শেপে কনভার্ট করে দেন। এরপরে আপনি আপনার পছন্দের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন। অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, বাট টেক্সটে থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারছেন না, অবশ্যই শেপে কনভার্ট করে নিতে হবে। এরপরে আপনি আপনার পছন্দের গ্রেডিয়েন্ট যেভাবে খুশি অ্যাপ্লাই করেন, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, তো সাপোজ, আচ্ছা আমরা এতক্ষণ কি দেখলাম, ম্যানুয়ালি মানে যে এইভাবে ভিতরের অপশনগুলোতে যে যে কাজ করছি। এখন আমরা কি করব, শর্টকাটে দেখব যেটা টুলস দিয়ে কাজ করে। সাপোজ আমি এখান থেকে একটা পলিগন নিলাম, এটার কালারটা দিলাম হচ্ছে এই কালারটা, আর এখানে আরেকটা ছোট্ট ইলেকট্রিক্যাল নিলাম, এটার কালার দিলাম হচ্ছে ইয়েলো কালার দিলাম। ওকে, এই টুলসের সূত্র হচ্ছে আপনি টুলসটা সিলেক্ট করেন, চিহ্নটা কি আছে, একটা ছোট্ট বক্স, বক্সের নিচে হচ্ছে ডট 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 দেখা যাচ্ছে।
ও আপনি ওকে কি করতে পারবেন, ওকে দিয়ে শর্টকাটে কাজ করতে পারবেন, কিচ্ছু করতে হবে না, জাস্ট ক্লিক করতে হবে, মাউসে ক্লিক করে করে আপনি হচ্ছে কাজ করতে পারবেন। সেজন্য আপনাকে শেপগুলো দেখাতে হবে। আপনি ফার্স্ট যেই শেপের উপরে যাবেন সেখানে হচ্ছে সে স্টার মার্ক শো করবে, যে ফার্স্ট শেপটার উপরে আসবে, বাহিরে আছি কোনো কিছু শো করছে না। যখনই আমি এই শেপটার উপরে চলে যাব সাথে সাথে স্টার মার্ক। আবার দেখেন এই শেপটার কাছে আসি, স্টার মার্ক, কারণ আমি এখনো কি করি নাই, ক্লিক করি নাই। আমি এই শেপটার উপরে এসে মাউসে একটা ক্লিক করলাম। এখন আপনি এই শেপটার উপরে আসেন, চিহ্ন চেঞ্জ প্লাস, দ্যাট মিন্স এটা হচ্ছে প্রথম শেপ আর এটা কি দ্বিতীয় শেপ। ক্লিক করেন, দেখেন ব্লেন্ডিং হয়ে গেছে। এরপরে অল্টার প্রেস করে চেপে ধরে যে কোনো ব্লেন্ডিংয়ের যে কোনো জায়গায় ক্লিক করেন, সাথে সাথে ব্লেন্ড অপশন চলে আসবে। প্রিভিউ অন, স্টেপ বাড়িয়ে দেন। ওকেতে প্রেস করেন। বুঝতে পেরেছি? এখানে ইয়েলো কালারটা উপরে থাকায় ইয়েলো উপর থেকে ব্লু বেগুনি দিকে যাচ্ছে। যদি এটা না হতো, ওরে আমি রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে দিয়ে দিলাম। এখন এটা উপরে আছে আর এটা নিচে আছে, কিভাবে বুঝলাম? এই যে দেখেন, আনলেই বোঝা যাচ্ছে। বাট কিছুক্ষণ আগে সেটা ছিল না, কিছুক্ষণ আগে ইয়েলোটা উপরে ছিল। রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এখন আমি শেপ টুলটা সিলেক্ট করলাম, ফার্স্ট সেকেন্ড, অল্টার ধরে ক্লিক, স্টেপ বাড়িয়ে দেন, ওকেতে প্রেস করেন। এই যে দেখেন এখন ব্লেন্ডিং হয়েছে কি বেগুনি থেকে ইয়েলোর দিকে যাচ্ছে। সাপোজ দেখেন, হ্যাঁ বলেন ফাহিমা। যে কোনো একটা ডিভাইসের স্পিকার অফ করে দেন, তারপর কথা বলেন। ম্যাম বলতে চাচ্ছি কি, মানে এখানে তো আপনি 2টা কালার দিয়ে করেছেন, যদি আমি 3টা কালার দিয়ে করতে চাই তখন কি হবে না? 3টা কেন, আপনি 10টা কালার নিয়ে আসেন, 20টা কালার নিয়ে আসেন, কেন হবে না? যত খুশি কালার নিয়ে আসেন, হবে, অবশ্যই হবে। আচ্ছা, আপনার 3টা কালারটাই আগে দেখাই, পরে এটা দেখাই। সাপোজ আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, এটার কালার দিলাম রেড, এরপরে এটা দিলাম এটা সিলেক্ট, এটা ইয়েলো, এটা কি এইটা, এটা কি এইটা। ওকে, 4টা কালার দিলাম। হ্যাঁ, তারপরে আমি টুলটা সিলেক্ট করলাম, এটা কি ফার্স্ট 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আপনার কালারগুলো কি হবে, ব্লেন্ডিং হয়ে যাবে। শুধু শেপ না, আপনি ধরেন কোনো স্ট্রোক নিয়ে কাজ করছেন, সাপোজ আমি পেন্সিল টুল নিয়ে কাজ করলাম, আমি পেন্সিল টুল দিয়ে কি করলাম, একটা লাইন টানলাম, এটার কালার দিলাম হচ্ছে রেড। ওকে, এই লাইনটাকে অল্টার ধরে কপি করি, এখানে একটা লাইন, 4টা লাইন নিলাম, ওর কালারটা দিলাম একটা, ওর কালার দিলাম হচ্ছে আরেকটা, ওর কালারটা দিলাম আরেকটা। ওকে, এখন আপনি চাইলে টুলস দিয়েও কাজ করতে পারেন, আবার ব্লেন্ডেও চলে যেতে পারেন। বাট ব্লেন্ডে গেলে, ম্যানুয়ালি গেলে একটা ঝামেলা হয়। অবজেক্ট, সেখান থেকে ব্লেন্ড, মেকে ক্লিক করেন। এই যে দেখেন এখন সহজ হয়েছে। আবার আপনি টুলস দিয়ে কী করেন, ফার্স্টে এটাতে সিলেক্ট, দ্বিতীয়টা সিলেক্ট, তৃতীয়টা সিলেক্ট, চতুর্থটা সিলেক্ট, ব্লেন্ড হয়ে যাবে। আবার যদি এটা আঁকা বাঁকা কোনো লাইন হতো, আঁকা বাঁকা লাইনে আরো সুন্দর দেখা যেত। পেন্সিল টুল দিয়ে আমি কোনো আঁকা বাঁকা লাইন দিলাম, আঁকা বাঁকা লাইন, আঁকা বাঁকা লাইন, এটার কালারটা দিলাম হচ্ছে ইয়েলো, এটার কালার দিলাম হচ্ছে ব্লু, ও সরি ব্লু, এটার কালার দিলাম
টুল সিলেক্ট করেন, 1 2 3 4, দেখতেই আরো সুন্দর লাগবে। ঠিক আছে ফাহিমা? আচ্ছা, আমরা একটা মজার জিনিস দেখি। সাপোজ আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, এটা ফিল কালার দিয়ে দেবো। ফিল কালারটা দিলাম হচ্ছে ধরেন ইয়েলো। এটাকে অল্টার ধরে কপি করি, এটার কালার দিলাম রেড। এই দুজনকে সিলেক্ট করি, কপি করে নিয়ে যাই। এইটার কালার দিলাম, এইটার কালার দিলাম, ওকে। সমান দূরত্বে এতটুকু রাখলাম। আচ্ছা, তো আমি চাচ্ছি এরকম কিছু, এটা এম এর মতো, মানে এখান থেকে কালারটা ব্লেন্ড হয়ে এখানে আসবে, তারপর ব্লেন্ড হয়ে এখানে যাবে, ব্লেন্ড হয়ে এখানে যাবে, এরপরে ব্লেন্ড হয়ে এখানে যাবে। আমি সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর অবজেক্ট, সেখান থেকে ব্লেন্ড, মেকে ক্লিক করলাম। বাট আমি যেটা চাচ্ছিলাম সেটা হলো না, উল্টো হয়ে গেছে। এবার আসছে এখান থেকে এইখানে, তারপরে এইখানে, তাই না? আমি চাচ্ছিলাম এইরকমটা হোক, এম এর মতো হোক। তাহলে আমি এখন কি করতে পারি? টুলসটা সিলেক্ট করেন, আপনি টুলসটা দিয়ে শর্টকাটে কি করতে পারবেন, স্টেপগুলো দেখিয়ে দিতে পারবেন যে এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5। ওকে, আবার আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করব। এটা দিলাম হচ্ছে অরেঞ্জ কালার, অরেঞ্জ না, সাপোজ এই কালারটা দিই। এখানে চলে যাই। এটাকে কপি করে নিয়ে যাই, ওর কালারটা দিলাম হচ্ছে ডার্ক ব্লু, দুজনকে ব্লেন্ড করে দিলাম। অল্টার ধরে ক্লিক, আরো কিছু স্টেপ বাড়াই, স্মুথ করে দিলাম। আমি চাচ্ছি কি এটাকে দূরে রাখি, মনে করি এটা নাই। আমি চাচ্ছি আমার কাছে এরকম একটা শেপ আছে, এইরকম একটা শেপ আছে। এটার ফিল কালারটা অফ করে দিই, একটা স্ট্রোক দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে এই যে শেপটা, এই শেপটার এইরকমটা হয়ে ব্লেন্ড হবে। সো ফার্স্ট আমি কি করলাম, এখানে একটা সার্কেল নিলাম, এটার কালার দিয়ে দিলাম হচ্ছে আপনার ওই যে কি কালার দিলাম, যে এখানে পিঙ্ক কালার দিয়েছিলাম। ওকে, এখানে আবার একটা শেপ আর্ট করলাম, সেটার কি কালার দিয়েছিলাম, ওর হচ্ছে আবার ডার্ক ব্লু কালার দিয়েছি, এরকম টাইপের। তাহলে কি করব, সবাইকে সিলেক্ট করব, সবাইকে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে মেকে ক্লিক করব। বাট ব্লেন্ড কি হলো, কেমন, আমি এরকমটা চাইনি, চাইছি এইভাবে ঘুরে আসবে। আচ্ছা, যেহেতু অপশন দিয়ে হলো না, ওকে ফাইন, তাহলে আমি টুলস দিয়ে সিলেক্ট করি। টুলস সিলেক্ট করে ফার্স্টে ওকে সিলেক্ট করলাম, যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এবারও কাজ করলো না। আচ্ছা, তাহলে উল্টা হচ্ছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এরে দিলাম 3 নাম্বার। এবারও কাজ করছে না। কি করা যায়? কোনোভাবেই কাজটা হচ্ছে না, আমি যা চাচ্ছি তা পাচ্ছি না। সো আমি এখন কি করব, ফার্স্টে আপনি ব্লেন্ড করে যাবেন, যে কালারগুলো ব্লেন্ড করতে চাচ্ছেন তা সেটা ঠিকঠাকভাবে কাজ করে যান। এরপরে যাকে আপনি ব্লেন্ড করতে চাচ্ছেন, যেই ডিজাইনটাকে, সেই দুইজনকে সিলেক্ট করেন, চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে কোথায়, ব্লেন্ড, সেখান থেকে রিপ্লেস স্পাইন, রিপ্লেস স্পাইনে ক্লিক করেন। দেখেন ব্লেন্ডিংটা খুব সুন্দর করে বসে গিয়েছে।
আমাকে যদি এই শেপটা বানাতে হতো তাহলে আমাকে ফার্স্টে কি করতে হতো, পেন টুল দিয়ে এই জিনিসটাকে ড্র করতে হতো, একদম শেপটাকে নিখুঁতভাবে ড্র করতে হতো। বাট আমি তো নিখুঁতভাবে ড্র নাও করতে পারি। এরপরে আমাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। পেন টুল দিয়ে এটা বানানোটা চারটিখানি ব্যাপার না, সময় লাগবে, প্রচুর সময় লাগবে, পরিশ্রম করতে হবে। এরপরে হচ্ছে শেপ কি ঠিক আছে নাকি সেটাও মেনটেন দেখতে হবে, যে এইভাবে শেপ ক্রিয়েট করে আমাকে আগে বানাতে হবে। তারপরে সেটার ভিতরে এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। ওই ঝামেলাটাকে কে বাঁচিয়ে দিল? রিপ্লেস স্পাইন। আপনি এইভাবে কাজ না করে ধরেন এই টুলসটা সিলেক্ট করে যদি দেখান যে আমি টুলসটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা দেখান, কোনো কাজ করবে না। অথবা এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এভাবে দেখান, তারপরেও কোনো কাজ করবে না। মানে সে এইভাবে কোনো কাজই করবে না, আপনাকে রিপ্লেস স্পাইন করতেই হবে, আদারওয়াইজ কাজ করবে না। সাপোজ আপনি একটা টেক্সট নিয়ে আসছেন, ধরে নিলাম আমি একটা টেক্সট লিখলাম, এরকম কিছু একটা লিখলাম, যদিও বোঝা যাচ্ছে না। তো এখন আমি কি চাই, এই টেক্সটটাই ব্লেন্ডিং হোক বা ওর এই কালারটা এখানে অ্যাপ্লাই করতে চাই। দুজনকে সিলেক্ট করেন, অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে রিপ্লেস স্পাইন করে দেন। অটোমেটিক্যালি ওই কালারটা বা ওই ব্লেন্ডটা কি হবে, সুন্দর করে আপনার কালারের মধ্যে বসে যাবে। এটার পিছনে যদি এখন আপনি একটা ব্ল্যাক কালারের কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন, দেখতে খুব সুন্দর লাগবে। কি কামাচ্ছে মেজাজটা খারাপ লাগে। তখন এই ডিজাইনগুলো ব্ল্যাক কালারের মধ্যে যে কোনো ডিজাইন খুব সুন্দর করে ফুটে উঠবে। ম্যাক্সিমাম মকআপগুলোই দেখবেন ব্ল্যাক কালারের উপরে বা কালারফুল কোনো কালারের উপরে কি করা হয়, মকআপ করা হয়। ওকে, ব্লেন্ড নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম, ব্লেন্ড যেটা বানাচ্ছেন ওটাকে কি শেপে কনভার্ট করা যাবে? হ্যাঁ, অবশ্যই শেপে কনভার্ট করা যাবে, বাট শেপে কনভার্ট করে দিলে আর সেটাতে আপনি কোনো কাজ করতে পারবেন না। অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেন, ওকেতে প্রেস করেন, শেপে কনভার্ট হয়ে গেছে। বাট এখানে আপনি আর কোনো কাজ করতে পারবেন না, মানে আর কোনো ব্লেন্ডিং করতে পারবেন না, কারণ সবগুলো দেখেন আমি যদি আনগ্রুপ করে দিই, এটা না ফার্স্টেই দেখালাম, একদম প্রথমেই তো চতুর্ভুজ দিয়ে ফার্স্ট যেটা করলাম ওইটাকে শেপে কনভার্ট করে সবগুলো আলাদা আলাদা করে দেখালাম না। আনগ্রুপ করে দেন, এই যে দেখেন প্রত্যেকটা সার্কেল আলাদা আলাদা, এই যে দেখেন। এখন আপনি যদি এর ভিতর থেকে কোনো কালার চেঞ্জ করে দেন, ধরে নিলাম ওর কালার চেঞ্জ করে দিলাম, শুধুমাত্র ওই কালারটাই চেঞ্জ হবে। আপু, অব্রতে আমাদের বাংলা লেখা শিখাবেন মানে লাস্টে? হ্যাঁ, আচ্ছা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের গ্রেডিয়েন্ট কমপ্লিট, ব্লেন্ড কমপ্লিট, আর কি দেখবো বলেছিলাম? 3D ইফেক্ট বা ইফেক্ট গ্যালারি, যেটাই হোক। বাংলা টাইপিং করতে চাচ্ছেন, সেজন্য আপনাকে বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। ম্যাম, হ্যাঁ, এক্সপান্ড অপশনটা কি ম্যাক্সিমাম জিনিসটাই শেপে কনভার্ট করে ফেলে? A to Z সবাইকে শেপে কনভার্ট করে দেয়, ম্যাক্সিমাম বুঝতে পারছি। সবাইকে শেপে কনভার্ট করে দিবে। বাট ওই যে রাইট বাটনে ক্লিক করে যে ক্রিয়েট আউটলাইন দেখালাম,
ওটা শুধুমাত্র টেক্সটকে আউটলাইন করতে পারে। সাপোজ আমি বাংলা লিখতে চাচ্ছি, আমি বিজয়তে লিখতে পারি না, আমি হচ্ছে অব্রতে লিখি, মানে আমার কাছে মনে হয় বিজয়ের চেয়ে এখানে অব্র বেশি ভালো কাজ করে, কারণ আপনি খুব সহজে ইউনিকোড আর হচ্ছে আনসি দুইটা ফন্ট আলাদা করতে পারছেন বা বুঝতে পারছেন কোনটা। আমি এখানে টেক্সট, আপু এটা অল্প যদি যে দেওয়া থাকে আপু, তাহলে আমি পারবো না ওখান থেকে করতে? হ্যাঁ পিসিতে সেটআপ দেওয়া আছে। অব্র দিয়েই আমি কাজ করে দেখাই। ক্যারেক্টারে চলে যাই। সাপোজ আমি একটা বাংলা ফন্ট লিখতে চাচ্ছি, এখান থেকে এই ফন্টটা লিখতে চাচ্ছি, এই ফন্টটা সিলেক্ট করব, লিখব কি লিখতে চাই, সেজন্য আমাকে একটু কষ্ট করে আগে অভ্রটা ওপেন করতে হবে। অভ্র ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে কি হয়ে আছে, ইংলিশ। এটাকে আপনি বাংলায় কনভার্ট করেন, এখানে আসেন, ক্লিক করেন, দেখেন আবার ইংলিশ হয়ে গেছে। আবার এখানে ক্লিক করেন, বাংলা আসবে। এখন আপনি লিখেন কি লিখতে চাই, BANGLA, বাংলা DESH, বাংলাদেশ লিখলাম। জাস্ট আপনি অব্র দিয়ে যেভাবে লেখে সেভাবে লিখে যান। আপু অব্রত আমরা ইংলিশেই যে লিখলে হয়ে যাবে? হ্যাঁ, মোবাইলে যেভাবে টাইপ করেন, মোবাইলে আমরা বাংলিশ লিখি না, জি ওই বাংলিশ লিখতে হবে। আচ্ছা। যেমন আমি এখানে লিখলাম যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট। হ্যাঁ বলেন। এটা তো মানে ফন্ট ব্রেথে মনে হয় কি প্রবলেম করে অনেক হ্যাঁ। সময়, যে আকার দিতে গেলে বা ইকার দিতে গেলে হ্যাঁ। দেখা যাচ্ছে আগে পিছিয়ে হয়ে যায়। আগে পিছে হয়ে যাবে, রাউন্ড করতে গেলে সমস্যা করবে। এটা হচ্ছে আপনাকে ফন্ট চুজ করতে হবে, এক এক ফন্টের জন্য এক এক স্টাইল। যেমন এই ফন্টটা এরকম দেখাচ্ছে, আমি অন্য কোনো ফন্টে চলে যাই, সেই ফন্ট কাজ নাও করতে পারে। সাপোজ এই ফন্টটা কাজ করছে, কিছু কিছু ফন্ট কাজ করবে না। এই যে দেখেন এই ফন্ট কাজ করছে না, অপরাজিতা কাজ করছে না, কারণ অপরাজিতা হচ্ছে আনসি ফন্ট। তারপরে দেখেন এরপরে হচ্ছে এরপর আর কই সত্য নিয়ম যে, আচ্ছা পিছনে চলে যাই। আপু ব্যঞ্জন যে যুক্ত বর্ণ কিভাবে করব, লিখবো? যুক্ত বর্ণ কিভাবে লিখবেন, এই যে দেখেন লিপি মালতী কোণ, এটা কাজ করছে না। আমি এটা সিলেক্ট করলাম, কাজ করছে না। তখন এই সেটিংসে গিয়ে এই যে ইউনিকোডে কনভার্ট করে দেন, তো দেখি এটা ইউনিকোড ফন্ট কিনা, দেখা যাক এটা কি ইউনিকোড কিনা। BANGLATESH, এই যে দেখেন এটা হচ্ছে ইউনিকোড ফন্ট, যে কারণে ঝামেলা করছে। আমি লিখলাম দেশ, চলে আসছে 10-এ। এইভাবে কিছু কিছু ফন্ট আছে আপনার কি করবে, প্রবলেম করবে, ইউনিকোড ফন্ট। বাট আনসি ফন্টগুলো খুব সুন্দরভাবে কাজ করে। সুমি, এটাও কিন্তু একটা যুক্ত ফন্ট, বাংলা। এই যে অনুসার যুক্ত ফন্ট, LRN একসাথে লিখতে হয়েছে। আবার ধরেন আপনার যুক্তই লিখছি আমি এখানে, ও খিওটা লেখেন তো আপু, খিও। হ্যাঁ লিখছি কি সাহায্য লেখা যায়, যে মাউস আছে না, মাউস চিহ্নটা দিয়ে সুন্দর মতো লেখা যায়, যুক্ত বর্ণ দিলে প্রবলেম হয় না। কিউ লিখছি, KH কিউ, এই যে কিউ লিখলাম, KH দিলে চলে আসে। এটাকে আমি বাংলা ফন্টে চেঞ্জ করে দেই, কিউ আসছে। জি আপু আসছে। আপনি যদি এটা না পারেন, ওদের আগে ফন্টগুলো কেমন হয়, এই যে দেখেন একটা অব্রর পরে এই যে কিবোর্ডের চিহ্ন আছে, এখানে আসেন, কোন ফন্ট কি দিয়ে লিখলে কি আসবে এখানে সব লেখা আছে। কতে প্রেস করলে ক আসে, খতে প্রেস করতে হলে KH, জি প্রেস করলে গ, GH প্রেস করলে ঘ, সবগুলো নমুনা দেওয়া আছে। যুক্ত বর্ণ কিভাবে হবে সেটাও হচ্ছে আপনার শো করবে। যুক্ত বর্ণ যেন কোথায় শো করে, এই যে যুক্তাক্ষর
কোনটা প্রেস করতে হবে, ট্যাব নাকি ব্যাক স্পেস, স্পেস, এন্টার? আপনার যদি না হয় তাহলে আপনি এইখান থেকেও কি করতে পারেন, ফন্টগুলোকে টাইপ করতে পারেন। যেমন আপনি এখানে এসে কি করলেন, ফন্ট টাইপ করছেন, এই যে কিও, এগুলো সব আবার ওটাকে কি বলে ইসে আসছে, সেটিংসে মানে ভেঙে ভেঙে আসতেছে হ্যাঁ আর কি। ইউনিকোডে চলে যান, এখন ক্লিক করেন। এগুলো সব হচ্ছে আনসি ফন্টে আসছে, আনসিতে সিলেক্ট করি, এখন লেখেন, সব ভেঙে ভেঙে যাচ্ছে। সাপোজ আমি লিখছি যে এখানে কেন আসছে, আচ্ছা আপু, আরেকটা জিনিস, যে বাংলা লিখলাম মনে করেন, হ্যাঁ, লেখার পরে 1421 হিজরি লিখবো, মানে 1421 কিবোর্ড দিয়ে লিখবো, লেখার পরে অবর্তে সিলেক্ট করে হিজরি লিখবো, তাই না তো? না না, ওটা অঙ্কেই চলে আসবে। আপনি লিখলেন, কি বললেন? বললাম যে বাংলাতে লিখবো 1421 হিজরি, হ্যাঁ। এই যে 1400, এটা এখন ইংরেজিতে আছে। আচ্ছা হুম। ইউনিকোডে চলে যাই, 1-4 1400 হিজরি, HIJ হিজরি সিলেক্ট করেন। সিয়াম রূপালী রেগুলার না, আমরা সিয়াম রূপালী আনসিটা সিলেক্ট করব, কারণ অভ্রটা আনসি খুব ভালো কাজ করে। সিয়াম রূপালী কোথায় আছে, এই যে সিয়াম রূপালী আনসি সিলেক্ট করেন, এখান থেকে আনসিতে কনভার্ট করে দেন। এখন এখানে লিখেন এইচ, আপু অনেক সময় লাগে তাই না? হ্যাঁ ঝামেলা তো করবেই। HIJ ঋষিকা হিজরি। আর প্র্যাকটিস করতে হবে, যেমন আমাদেরও মাঝে মাঝে ঝামেলা হয়, ফন্ট পছন্দ হয়েছে একটা, সেটা কাজ করে না, ওইটারে আবার ভাঙতে হয়, শেপে কনভার্ট করতে হয়, এরপরে আবার সেইটাকে বসাতে হয়। সাপোজ আপনি যুক্ত ফন্ট লিখছেন, ধরেন আপু ফেসবুকে দেখি যে অনেক মানে যাদের পেজ আছে আর কি, হ্যাঁ, হ্যাঁ তারা ওই যে প্রোডাক্টের উপরে বাংলায় কথাগুলা লিখে, হ্যাঁ ওইগুলা কিভাবে করে? টাইপোগ্রাফি, ওগুলা সব শেপে কনভার্ট করে লেখে। সাপোজ আপনি লিখলেন এটা কি ফন্টে আছে, রেগুলার ফন্টে, দ্যাট মিন্স আমরা চলে যাব ইউনিকোডে, POLLB পল্লব। আমি লিখতে চাচ্ছিলাম এইভাবে পল্লব, বাট এই ফন্টটা কি করছে না, লয়ের নিচে ল যুক্ত বর্ণ আনছে না। বা আপনি যেটা বলছেন যে আপনি এখন কি করতে চান, টাইপোগ্রাফি করতে চান, তখন এটাকে শেপে কনভার্ট করতে হবে। রাইট বাটনে ক্লিক, ক্রিয়েট আউটলাইন্স, অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিতে হবে, যে কোনো একটা করলেই হবে। শেপে কনভার্ট করে দেওয়ার পর ওর গ্রুপ ভেঙে দেন। এখন হচ্ছে আপনি সবাইকে আলাদা আলাদা করে কাজ করেন, যে কোথায় কাকে রাখবেন। এই পল্লবের আমি এই পার্টটুকুকে ডিলিট করে দিতে চাই, একটা লাইন টুল নিয়ে আসবো, এরপরে হচ্ছে লাইন টুলটাকে আর এই শেপটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এতটুকুকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এই পার্টটাকে ডিলিট, লটাকে এখানে নিয়ে যাব, বসাবো। মানে আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে, অনেক জিনিস আছে যা কি হয় না, পারফেক্টলি পাওয়া যায় না, তখন স্টেপ বাই স্টেপ আমাদেরকে কাজ করতে হয় ম্যাচ করানোর জন্য। এরপরে হচ্ছে আপনি বটাকে আবার নিয়ে আসেন এই জায়গাটায়, এটা দরকার নেই, ধরেন ডিলিট করে দিলাম। মডিফাই করতে চাচ্ছেন, ওকে মডিফাই করেন। যেমন আমি এই পার্টের এই চোখা পার্টটা চাচ্ছি না, সিলেক্ট করেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পার্টটাকে কি করেন, মিনিমাইজ করে দেন, এরকমটা চাচ্ছি। আবার ধরেন এখানে আপনি কি করতে চাচ্ছেন, এই পার্টটাকে রাখতে চাচ্ছেন না, এই টুলসটা দিয়ে
এটাকে সিলেক্ট করেন, এই টুলসটা দিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, ডিলিট করে দেন। ডিলিট করে দিলে অপশন চলে আসবে। তারপরে হচ্ছে ধরেন আপনি আরেকটা মডিফাই করতে চাচ্ছেন, এটাকে চোখা করতে চাচ্ছেন, সিলেক্ট করেন, চোখা করেন। তো পরের বলল এই বয়ের এখানটা এসে এইরকম কোন একটা প্যাচ দিতে চাচ্ছেন। আমি এখান থেকে স্পাইরাল টুলটা নিয়ে নিলাম, একটা স্ট্রোক দিয়ে দেব, অভ্রটাকে ডিলিট করে দিই না তো ঝামেলা করবে। শেপে কনভার্ট করে দেন, অবজেক্ট থেকে এক্সপান্ড, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, রোটেট করে দেন, এরকম কিছু চাচ্ছি। ইরেজার টুলটা সিলেক্ট করি, এই পার্টগুলোকে মুছে দিই, এরকম কিছু চাচ্ছি, বসায় দিলাম। আর অনেক কিছু মডিফাই করা যায়, আপনাকে শেপে কনভার্ট করে তখন মডিফাই করতে হবে। জি, বুঝতে পারছি। ব্র্যান্ডিং কি হবে? একবার যে সেটা ব্যবহার করে তারপরে মডিফাই করতে হবে। হ্যাঁ, শেপে কনভার্ট করে এরপরে মডিফাই করতে হবে। শেপে কনভার্ট করার আগে আপনি মডিফাই করতে পারবেন না। আজকের ভিডিও ইউটিউবে দেব না, দেখব যারা ক্লাস থেকে চলে যাচ্ছে তারা কিভাবে পরের অপশনগুলো দেখে। আচ্ছা, আমাদের এখন আরেকটা যে পার্ট আছে সেটা কি 3D দেখতে চেয়েছিলাম। আমি একটা শেপ আপু ভিডিও দিয়ে ভিডিও না দিলে বলেছে তো দেব না, প্রতিদিনই ম্যাম ভিডিও দিবেন, প্রবলেম হয়ে যায়। তাহলে বিদ্যুৎ চলে গেছে। ম্যাম আপনি তো ভিডিও প্রতিদিনই দেন কিন্তু কাউ দেয় না কেউ। কেউ কাজ করে না, কেউ কোনো কিছু করে না। মানে ক্লাসে আসার নামে আসলাম 2-4-10 মিনিট 20 মিনিট থেকে ম্যাম আমার এই প্রবলেম, আমার সেই প্রবলেম। না আপনি হোয়াটসঅ্যাপে গুনে দেখেন কাজ একদমই নাই, আগে প্রথম দিকে যা ছিল এখন একদমই নাই। আমরা এটার একটা কালার দিয়ে দিই, সাপোজ ওর কালারটা দিলাম এই কালারটা, আর কি করছি স্ট্রোকটা দিয়ে দিই এই কালারটা, আর ফিল কালার দিই এই কালারটা। ওকে, আমি শেপটাকে সিলেক্ট করব, চলে যাব ইফেক্ট থেকে 3D, সেখান থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল, এখানে ক্লিক করব, একটা পপ আপ প্যানেল চলে আসবে। সর্বপ্রথম যে অপশনটা সেটা হচ্ছে প্রিভিউ অন করে দিতে হবে। প্রিভিউ অন না করে দিলে কি কাজ ঘটবে ইন ফিউচারে সেটা আমরা বুঝতে পারবো না। প্রিভিউ অন করার পর দেখছি এটা কেমন যেন 3D লুক চলে আসছে। ব্লেন্ডিংটা কি ছিল, গ্রেডিয়েন্টের একটা অংশ, 3Dর একটা অংশ, বাট ও কালার নিয়ে 3Dর মতো করে পার্ট করছিল। পজিশনে চলে আসি, পজিশনে আসার পর আপনি কোন পজিশনে একে রাখতে চান সেই পজিশন অনুযায়ী আপনি সেট করে নেবেন, অথবা যদি ম্যানুয়ালি সেটিংস করতে চান এই যে 3টা পজিশন দেওয়া আছে। একটা 3Dতে কয়টা অক্ষ থাকে? 3টা অক্ষর আপু। কত কি কি? এক্স ওয়াই জেড, টোটাল 3টা অক্ষ থাকে। যখনই এই 3টা এক্সিস ভিজিবল হয় তখনই আমরা 3D রূপ দেখতে পাই। বাট আমরা এখন বর্তমানে কি দেখতে পাচ্ছি, 2D ভিউ দেখতে পাচ্ছি। যদিও মনে হচ্ছে এটা 3D, আসলে 3D হাফ দেখতে পাচ্ছি, ফুল 3D আমরা দেখতে পাচ্ছি না, কারণ ইলাস্ট্রেটরে আসলে 3D সব আপনি ক্রিয়েট করতে পারবেন না। সাপোজ কোনো কিছু প্রয়োজন, 2-4টা ফাংশন আমরা এই ইলাস্ট্রেটরে কাজ করব। 3D মডেলিংয়ের জন্য, 3D ডিজাইনের জন্য আমাদের আলাদা সফটওয়্যার আছে, ম্যাক্স আছে, মায়া আছে, ব্লেন্ডার, আরও অনেক আপডেটেড সফটওয়্যার আছে। কিছু অংশের কাজ আপু 3D অবজেক্ট যেটা বলে আর কি freelancer.com এ যেটা দেখলাম ওটা কি এটা নাকি ওই যে নাকি আপনি যেটা বলছেন মায়া ওই যে ম্যাক্স ব্লেন্ডার এগুলা 3D অবজেক্ট কোথায় পেলেন? ইয়াতে পাইছিলাম ওই যে freelancer.com এ। কি জানো মনে নাই তো, মনে করতে পারছি না। আচ্ছা
আচ্ছা দেখবো নে ব্যাপারটা। আপু উইন্ডোজে একটা বিল্ট ইন আছে না 3D বিল্ডার, ওটাতে কিছু করা যায়? কোথায় পেয়েছেন উইন্ডোতে 3D বিল্ডার? উইন্ডোজ 10 এ 3D বিল্ডার যেমন আছে বিল্ডিং ল্যাপটপে। ইলাস্ট্রেটরের কথা বলছেন? না না, জাস্ট কম্পিউটার, ওটাতে কিছু করা যায় কি? আমি জানি না ওই ব্যাপারে, সরি, ওই ব্যাপারে বলতে পারবো না। আমরা সফটওয়্যার আছি, সফটওয়্যারে চলে আসি। তো 3Dর জন্য আমাদের অ্যাডভান্স সফটওয়্যার আছে, সেখানে আমরা 3D করে থাকি। বাট ইলাস্ট্রেটরের যে প্রয়োজনের তাগিদে কিছু কিছু কাজ আমরা ইলাস্ট্রেটরও 3Dতে কনভার্ট করে কাজ করতে পারবো। তার মধ্যে একটা হচ্ছে এক্সট্রুড অ্যান্ড বেভেল, আরেকটা হচ্ছে রিভলভ। ওকে, তো আমি শেপটাকে সিলেক্ট করলাম, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেলে চলে আসবো। এখান থেকে আপনি আপনার পছন্দের পজিশনগুলো কি করতে পারবেন, চুজ করতে পারবেন যে কোন পজিশনে আপনি কাজ দেখতে চান, অথবা এই জায়গা থেকে এক্স ওয়াই জেড অক্ষ কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। এই ফার্স্ট যে অপশনটা ও বলেছে, সে এক্স অক্ষকে ঠিক রেখে আপনার অবজেক্টটাকে বা যাকে 3D করতে চাচ্ছেন তাকে ওয়াই অক্ষ বরাবর রোটেশন করবে। এক্স অক্ষকে ঠিক রেখে ওয়াই অক্ষ বরাবর রোটেশন করবে। দেখেন আপনি এটা যত কমাবেন তত উপরের দিকে রোটেশন হচ্ছে এক্স বরাবর ঠিক রেখে, আর যত কমাবেন তত নিচের দিকে কি হচ্ছে, রোটেশন হচ্ছে, বাড়ালে উপরের দিকে রোটেশন হচ্ছে। ওকে, তো এর পরেরটা বলেছে যে সে ওয়াই অক্ষকে ঠিক রেখে এক্স অক্ষ বরাবর রোটেশন করবে। দেখেন ওয়াইটাকে ঠিক রেখে এক্স অক্ষ বরাবর রোটেশন করছে। ক্লিয়ার? এর পরেরটা বলেছে জেড অক্ষকে ঠিক রেখে সে রোটেশন করবে, যদিও আমরা জেড এক্সিস দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এটা 2D ভিউ হওয়াতে আমরা জেড অক্ষ কি করতে পারছি না, দেখতে পাচ্ছি না। বাট আপনি যখন এটা মুভ করাবেন, সেই যে দেখেন জেড অক্ষ বরাবর ওকে কি করবে, রোটেশন করাবে। ওকে, তো এটা গেল। পার্সপেক্টিভ হচ্ছে, সাপোজ আপনার বাসায় 3টা ওয়ারড্রোব আছে। একটা ওয়ারড্রোবের ড্রয়ারগুলার ডিপথ হচ্ছে কত, ধরেন 8 ইঞ্চি। আরেকটা ওয়ারড্রোবের ড্রয়ারের ডিপথ হচ্ছে 12 ইঞ্চি, আরেকটা হয়তো বা 20 ইঞ্চি। তাহলে এই যে ডিপথ, ভিতরের যে খোলাসা পার্টটা, আপনি পার্সপেক্টিভ যত বাড়াবেন তত এই পার্সপেক্টিভ ভিউটা ওই যে ড্রয়ারের শেপের মতো শো করবে। এই যে আমরা উপর থেকে যখন ড্রয়ারটা দেখি তখন কি যে ভিতরে ডিপথ শো করে না, মানে এটা হচ্ছে ডিপথ। পার্সপেক্টিভ যত বাড়াবেন তত সে পার্সপেক্টিভ ভিউ শো করবে। এক্সট্রুড ডিপথ মানে আমার এটা তো ছিল একটা শুধু রেক্টেঙ্গেল, এটাকে কি করলো, যেভাবে হাইট বাড়িয়ে দিয়ে পাশাপাশি পার্সপেক্টিভ বাড়িয়ে দিয়ে কি করেছে, 3D ভিউ করেছে। আপনি এই পার্সপেক্টিভ যত বাড়াবেন তত ডিপথ বাড়তে থাকবে। দেখেন এটা হচ্ছে 0, মানে এটা হচ্ছে আমার শেপ, এটাকে যত বাড়াবেন ডিপথ তত বাড়তে থাকবে, ডিপথ তত কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আচ্ছা, পরেরটাতে আসি। একটা ম্যাচ বক্সের মধ্যে কয়টা বক্স থাকে, ম্যাচের বক্সের মধ্যে? আপু 2টা থাকে তো। হ্যাঁ, 2টা থাকে। একটা হচ্ছে ফ্রেম, চারপাশের ফ্রেম, আর একটা হচ্ছে বক্স যেখানে ম্যাচের কাঠিগুলো, ডিসপ্লেগুলো থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বক্সটা আটকানো অবস্থায় আছে। বক্সটা কি আছে, আটকানো অবস্থায় আছে। যখনই আপনি ক্যাপটা অফ করে দিবেন তখন কি হবে, শুধু ম্যাচ বক্সের যে চারপাশের ফ্রেমটা, সেই ফ্রেমটা শো করবে। আপনি বক্স সহকারে রাখতে চাচ্ছেন নাকি শুধু ফ্রেম চাচ্ছেন? ওকে, বেভেল, অনেকগুলো বেভেলের অপশন আছে। এখন কি নান অবস্থায় আছে, যখন নান, এই অপশনগুলো সব হাইড। বাট যখনই আপনি অন্য কোনো বেভেল দিবেন, সাপোজ আমি ক্লাসিক দিলাম, দেওয়ার সাথে সাথে এই অপশনগুলো অ্যাক্টিভ। আমরা একটু মুভ করিয়ে দিই, মুভ করালে বুঝতে সুবিধা হবে। এইভাবে রাখলাম। হাইট, কত পিটি আপনি হাইট দিতে চাচ্ছেন, যত বেশি দিবেন তত হাইট বাড়বে, যত কমাবেন তত কম আসবে। আমরা এখানে 5 পিটি রাখলাম। ফার্স্টের এই অপশনটা হচ্ছে বাহিরের দিকে বেভেল হবে। কোথায়, বাহিরের দিকে বেভেল, ক্লিক করেন। বাহিরের দিকে বেভেল হচ্ছে ওই যে এক্সট্রুড যেখানে হয়েছে সেখানে বেভেল হচ্ছে।
আর পরেরটা বলছে ভিতরের দিকে, মানে আমাদের কাছে মনে হচ্ছে যেমন এটা একটু অ্যাঙ্গেল হয়ে আছে, আসলে তা না। এই জায়গাটা উঁচুর দিকে আছে আর এটা ভিতরের দিকে ঢুকে গিয়েছে, যে এই পার্টটা ভিতরের দিকে চলে গেছে, এই যে এখান থেকে ভিতরের দিকে লেভেলিংটা হয়েছে। এই পার্টগুলো উঁচু অবস্থায় আছে আর এগুলো সব ভিতরের দিকে চলে গেছে। আর এখানে কি হয়েছে, সব কিছু এই যে নিচু নিচু হয়ে আছে। ধরেন অন্য কোনো বেভেল যদি অ্যাড করেন, কমপ্লেক্সে দেখেন 3টা পার্ট হয়েছে। আমি আর একটু এভাবে ঘুরিয়ে দিই, এই যে দেখেন 3টা পার্ট শো করছে। আবার কমপ্লেক্স 3 দিলাম, এই যে দেখেন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল শো করছে। আবার ধরেন জ্যাগি দিলাম, খাঁজ কাটা শো করছে। রোলিং দিলাম, রোলিং এর মতো ভাঁজ আসছে। এখানে যা আছে তাই হবে। আপনি হয়তোবা সেটার হাইট বাড়াতে পারেন অথবা কমাতে পারেন, বাট এখানে আর কোনো কিছু, যে এখানে 2টা রোলিং হচ্ছে, আমি এখানে 3টা রোলিং করতে চাই, নট পসিবল। 4টা রোলিং করতে চাই, নট পসিবল। এখানে যা আছে আপনাকে সেটাই ক্রিয়েট করতে হবে। নানে প্রেস করি, আমরা আমাদের শেপে চলে যাই। আচ্ছা, এর পরের অপশনটাতে আসি। ওকে, সারফেসে আসি। 4টা অপশন পাবো, ওয়্যার ফ্রেম, নো শেডিং, ডিফিউজ শেডিং, প্লাস্টিক শেডিং। এই যে এখন প্লাস্টিক শেডিং এ আছি, খুব ভালো করে দেখেন এই জায়গাটা কেমন যেন একটু লাইটিং পড়েছে, এই যে স্ট্রোকের মতো যে পার্টটা একটু লাইটিং পড়েছে, এখানে একটু ডার্ক অবস্থায় আছে। ওয়্যার ফ্রেম দেওয়ার সাথে সাথে তার দিয়ে যদি ফ্রেমটা বানানো হয় দেখতে কেমন হবে সেটা শো করবে। তার দিয়ে বানালে যে ফ্রেমটা হবে সেটা শো করবে। নো শেডিং, কোনো ধরনের শেড হবে না, জাস্ট ফ্ল্যাট ইমেজ হবে। ডিফিউজ শেডিং, কোনো ধরনের শেডিং থাকবে না, ডার্ক অপশন থাকবে। প্লাস্টিক শেডিং, কোনো প্লাস্টিকের প্রোডাক্টকে যদি আপনি আলোর নিচে ধরেন, এক ধরনের আলো পড়ে, হোয়াইট কালারের একটা আলো মতো পড়ে, সেটা এখন বোঝা যাচ্ছে না, একটু পরে যখন আমরা রিভলভ করব তখন বুঝতে পারবো। আর বাকি সব ঠিক রাখলাম, ঠিক রেখে এটাকে ওকেতে প্রেস করি। দেখেন আপনার শেপ ছিল একটা, আপনি ক্রিয়েট করলেন আরেকটা। ধরেন একটা টেক্সটই নিলাম আমরা, লরেম রাখি, শুধু ইপসামকে বাদ দিই। এটাকে আমরা 3D করব, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল, সব ঠিক থাকুক। এখান থেকে আমরা একটু কমিয়ে দিই, এটা 10, এটাকে করে দিলাম 15, এটাকে করে দিলাম 2, বাকি সব ঠিক আছে, ওকেতে রাখি। আচ্ছা, একটা স্ট্রোক দিয়ে দিই, এটা কালারটা দিলাম ইয়েলো। ওকে, আপনি যে কোনো শেপের যে কোনো জিনিসের তখন কি করতে পারবেন, 3D করতে পারবেন। একটা কোণ কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত হতে পারে? কত ডিগ্রি থেকে? 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। গুড। একটা কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে। সো আপনি যখন এই যে 3Dটা দেখছেন, ওরা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসছে, দ্যাটস ওয়াই আমরা 3D বুঝতে পারছি। আমরা এখন যেই পার্টটা দেখব, আপনাকে কোনো ক্লায়েন্ট বলল যে সে একটা মডেল বানাতে চায়, মডেলিং করাতে চায়। সাপোজ RFL কোম্পানি আপনাকে বলল যে আমি বাজারে একটা নতুন প্রোডাক্ট আনতে চাচ্ছি, ধরেন একটা নতুন প্লেট আনতে চাচ্ছে, অথবা একটা কাপের সেট, বা ধরেন একটা মোড়া, অথবা ধরেন একটা গ্লাস সেট আনতে চাচ্ছে, কিছু একটা সে মডেলিং করাতে চাচ্ছে। আমরা সব মডেলিং এখানে করতে পারবো না, বা মডেলিংয়ের যেই ইফেক্টগুলো সেই ইফেক্টগুলো আমরা এখানে দিতে পারছি না, কারণ এটা হচ্ছে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেশনের মতো করে আপনি মডেলিং বানাতে পারবেন, মডেল ক্রিয়েট করতে পারবেন। সাপোজ আমি একটা ওয়াইন গ্লাসের মডেল ক্রিয়েট করব। আপনি যখন একটা ওয়াইন গ্লাসের মডেল ক্রিয়েট করবেন, অলওয়েজ মনে রাখবেন এই মডেলিংগুলো ডান দিক থেকে বাম দিকে কি হয়,
ওই যে ডিগ্রিগুলো ঘুরতে থাকে 0 থেকে 36 ডিগ্রি কি করে ডান দিক থেকে ঘুরে এসে বামের সাথে যোগ হয়। আমি একটা ওয়াইন গ্লাসের শেপ নেব, জাস্ট এক পার্টের শেপ। আচ্ছা আপু, আরেকটা জিনিস, যেটা হলো আমাদের যে মগে বিভিন্ন ছবি আমরা ইয়া করি না, যে নিজেদের পার্সোনাল ছবি আমরা ইয়া করি, মানে ওটা প্রিন্ট করি, ওটা কি কাজ? ওটা তো আসলে ফটোশপে করে থাকি, আর ওইটা আমাদের কোনো কাজই নেই। আপনি শুধু আপনার ছবিটা পাঠিয়ে দিবেন প্রিন্টে, সে মগের মধ্যে হিট লেমিনেশন বা ওই প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবে। আপনার এখানে কোনো কাজ নাই, বাট আপনি মক আপ করে দেখাতে পারেন। সেটা ফটোশপে করতে হয়, র্যাপ করে আমরা মগের মধ্যে অ্যাডজাস্ট করে বসিয়ে তারপরে হচ্ছে ক্লায়েন্টকে দেখাই। যেমন আমার এখানে কি কাজগুলো আছে নাকি, হ্যাঁ এই যে দেখেন একটা কাজ আমি কিছুই করি নাই। ও শিট, আচ্ছা হ্যাঁ, মকআপ করে আমি ফার্স্টে কি করেছি, তারা আমাকে বলেছে যে শুধু লোগো দিয়ে একটা মকআপ করবা, শুধু নাম দিয়ে একটা মকআপ করবা, আর হচ্ছে এই টোটাল 300টা মগ হবে, 300 জনের নাম, মানে এক পাশে লোগো থাকবে হয় এটা নয়তো এটা, আর আরেক পাশে শুধু ওই যার যার কাছে মগ যাবে তাদের পার্সোনাল নামগুলো থাকবে। তো আমি কি করেছি, মকআপ করার জন্য ফার্স্টে যে এইটাকে জাস্ট ফটোশপে নিয়ে গেছি, এগুলো কিচ্ছু করি নাই। ফটোশপে এই লোগোটাকে নিয়ে বসিয়ে দিয়ে মকআপ করে দেখিয়ে দিছি র্যাপিং করে, তার উল্টা পাশে নামটাকে বসিয়েছি। এরপরে তারা পছন্দ করলো মকআপটা দেখে যে হ্যাঁ পারফেক্ট। দেখাচ্ছি একটা মিনিট। এই যে লোগোটাকে নিয়ে এসে শেপে কনভার্ট করে দিছি। এগুলো সব কি ছিল, টেক্সটে ছিল, এটাকে এক কালার করে শেপে কনভার্ট করে দিলাম। ওকেও কি করেছি, টেক্সটে ছিল শেপে কনভার্ট করে দিয়েছি। আর এখানে আর কি আরো অনেকগুলো নাম ছিল, প্রায় 300টা নাম ছিল। এই নামগুলোকে সব শেপে কনভার্ট করে দিলাম। দেওয়ার পরে এই ফাইলটাকে আমি পাঠিয়ে দিয়েছি। এই ফাইলটা তখন কি করলাম, যে প্রেস হবে বা যাকে দেওয়ার তাকে দিয়ে দিলাম। আমার ক্লায়েন্টকে আমি ফাইলটা দিয়ে দিছি। এখন ওদের কাজ, ওরা প্রেসে চলে গেছে, প্রেসে গিয়ে এই ফাইলটা প্রেসের যে লোক তাকে দিছে, বলছে এখানে 300টা নাম আছে, একটা করে নাম সিলেক্ট করেছে, প্রিন্টের কমান্ড দিয়েছে, একটা করে নাম সিলেক্ট করেছে, প্রিন্টে কমান্ড দিয়েছে। এখানে আপনার আর কোনো কাজ নেই। 300টা নাম, এই যে 300টা নাম কি আপনি টাইপ করে দিয়েছেন আপু? এত কষ্ট করবে কি, আমি বলছি আমার নাম দাও, তারা আমাকে ওয়ার্ড ফাইলে দিয়ে দিছে। আমি নামগুলোকে কপি করে নিয়ে এসে ফন্ট বসিয়ে চেঞ্জ করে শেপে কনভার্ট করে দিচ্ছি। আপনাকে টাইপ করতে হবে, বাট ক্লায়েন্ট যদি দেয় নাম আপনাকে, ধরেন পিডিএফে দিল বা ইমেজ আকারে দিল, তখন তো আপনাকে টাইপ করতে হবে। আর ওয়ার্ড ফাইলে দিলে তো আলহামদুলিল্লাহ, ওয়ার্ড ফাইল থেকে শুধু কপি করে এনে ইলাস্ট্রেটরে বসিয়ে দিবেন। যেমন আমি যেখানে আমরা কি লিখেছি, আসর প্লেয়ার ব্যাক ইন, এটাকে আমরা জাস্ট কপি করলাম, নোটপ্যাড থেকে কপি করে এখানে এসে আপনি পেস্ট করে বসিয়ে দেন, কন্ট্রোল ভি পেস্ট করেন, এই যে চলে আসছে। তখন আপনি এটা ফন্ট চেঞ্জ করে দিলেন। ওকে, আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। ইমেজ আকারে দিলে করা যাবে না? ইমেজ থেকে এআই তে কনভার্ট করতে চান? পারবেন, গুগলে গিয়ে ইমেজ টু এআই তে কনভার্ট করে নিতে পারেন, বাট কাজ করবে না, আপনাকে টাইপ করতে হবে, তখন ফন্ট মিসিং হয়ে যাবে, বা আপনি যদি ইমেজ ট্রেসও করেন কোনো লাভ হবে না, শেপে কনভার্ট হয়ে যাবে, আপনাকে টাইপ করতে হবে। ইমেজ থেকে করাটা পসিবল হয় না, পিডিএফ থেকে আবার কনভার্ট করা যায়। এই যে যেমন আমাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিছে ওরা, এই যে এখানে আমাকে একটা পিডিএফ ফাইল দিছিল, এই যে পিডিএফ ফাইল। আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে সরি ইলাস্ট্রেটর ওপেন করেছি, বা ফটোশপে ওপেন করা যায়। আপনি যদি ছবি আছে, একটা ছবি দাঁড়ান দেখি তো, একটা ছবির মধ্যে কোনো টেক্সট আছে কিনা। ধরেন এই ইমেজটার মধ্যে কি টেক্সট আছে, রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ ইলাস্ট্রেটর আসেন। আপনি ইলাস্ট্রেটর ওপেন করলেন, এটা তো ছবি, টেক্সট কিভাবে নেবেন, কপি করবেন, পসিবল না। গুগল থেকেও যদি কনভার্ট করে নিয়ে আসেন, তারপরে দেখবেন টেক্সট মিসিং।
আমরা একটা শেপ ক্রিয়েট করলাম পেন টুল দিয়ে, একটা স্ট্রোকের মতো, যে গ্লাসের যে শেপ হয় শুধুমাত্র ডান পাশের শেপটা নিয়েছি। ওকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভে আসলাম। প্রিভিউ অন করেন, প্রিভিউ অন করার সাথে সাথে দেখেন ভিউ চেঞ্জ। প্রিভিউ অফ করেন, এখন তো শো করবে না। আচ্ছা, প্রিভিউ অন করে দিলাম। ফাহিমা, আপনার অর্ধেক কথা বুঝি অর্ধেক বুঝি না, কি বললেন? দেখি না আপনি কি করছেন। শেপটাকে সিলেক্ট করেছি, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে এই যে 2 নাম্বার রিভলভে সিলেক্ট করেছি। এরপরে প্রিভিউ অন করে দেব। আপনি কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন চাইলে পজিশন কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। আপনার পছন্দ মতো কোন পজিশনে রাখতে চান সেটা চেঞ্জ করে দিলেন। এখান থেকেও চেঞ্জ করে ফ্রন্ট পজিশন নাকি লেফট, রাইট, ব্যাক, কোন এক্সিস বরাবর থাকবে দেখতে পারেন, অথবা এখান থেকেও মডিফাই করতে পারেন যে আমি এই অ্যাঙ্গেল বরাবর দেখতে চাই। ওকে, কোন অ্যাঙ্গেল বরাবর রাখতে চাচ্ছেন সেটা আপনি ক্রিয়েট করে নিতে পারেন। আচ্ছা, পার্সপেক্টিভ, যত বেশি পার্সপেক্টিভ হবে তত ডেপথ বাড়তে থাকবে। আমরা পার্সপেক্টিভ 0 রাখি। এই যে দেখেন অ্যাঙ্গেল আসলে বুঝতে পারবেন। আমি এখান থেকে যদি কমিয়ে দেই, এই যে অ্যাঙ্গেলগুলো কমে আসছে। কি বলেছি, ডান দিক থেকে সে ঘুরে এসে রাইট সাইড থেকে লেফট সাইডে ঘুরে এসে, মানে ঘড়ি যেদিকে ঘুরছে তার উল্টা দিকে সে ঘুরে। 3Dটা কি করে, উল্টা দিকে ঘুরে। খেয়াল করেছেন? এখানে টোটাল 360টা কি আছে, স্টেপ আছে। স্টেপ ব্লেন্ডিং করে আসছেন না? যত বেশি স্টেপ হয় তত বেশি কি হয়, স্মুথ হয়। এরপরে অফসেট, যত বেশি অফসেট বাড়াবেন এটার চেহারা চেঞ্জ হয়ে যাবে। দেখেন, অফসেট বাড়ান, যত বেশি অফসেট বাড়াবেন তত বেশি হেলদি হয়ে যাবে। অনেক বেশি অফসেট বাড়ালে একসময় এটা চেহারাই চেঞ্জ হয়ে যাবে। এটা তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়, এটা বাকি হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। সো আমরা এতটুকু ডিপতে রাখলাম। কোন এডজ বরাবর হবে? শুধু গ্লাসের হ্যান্ডেলটা মোটা করতে হলে কি করতে হবে? কিছু শুধু হ্যান্ডেলটা, কিছু করার নেই, ওয়েট, কিছু করার নেই। বাট আরেকটা পদ্ধতি আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। এইখানে আপনি করতে পারবেন না, এখানে কোনো কাজ করতে পারবেন না। এখানে ধরেন আপনি হ্যান্ডেলটা আমি এখান থেকে বাড়াতে চাচ্ছি না। ওকে, মানে চিকন আছে, চিকনই থাকবে। পরে আমি হ্যান্ডেলটা বাড়াতে চাই, তার জন্য করতে হবে কি, এই গ্লাসটাকে আপনাকে একটা কপি করতে হবে। কপি করার পর এক্সপান্ড করে দিবেন, শেপে কনভার্ট করবেন। শেপে কনভার্ট করার পর উপরের পার্ট নিচের পার্ট ডিলিট করে শুধু হ্যান্ডেলটাকে রাখবেন। এরপরে হ্যান্ডেলের পার্টটাকে হেলদি করে দিবেন। ঝামেলা আছে। আর এখান থেকে কাজ করতে হলে আপনার এই যে এখানে অফসেট বাড়াতে হবে। অফসেট বাড়ায় দিলে তো ওই যে গ্লাস সহকারে হেলদি হয়ে যায়। আচ্ছা, এইবার আসি এই যে সারফেসে প্লাস্টিক শেডিং এর ভিতরে। এটার আগে আমরা মোর অপশনটাতে ক্লিক করি। মোর অপশনে ক্লিক করব। এরপরে ওয়্যার ফ্রেম, দেখেন ওয়্যার ফ্রেমে কোনো অপশন নাই। নো শেডিং, কোনো অপশন নাই। ডিফিউজ শেডিং, 4টা অপশন আসছে। সূর্য যখন আলো দেয়, পৃথিবীরকে কি করছে, সূর্য আলো দিচ্ছে, বাট সূর্যের আলো পৃথিবীর যেই অংশে পড়ে সেই অংশে কি হয়, দিন। আর যে অংশে না পড়ে রাত। ঠিক আপনি একটু খেয়াল করে দেখেন, এটা যদি সূর্য হয় সে কি করছে, এই পৃথিবীটাকে আলো ছড়াচ্ছে, এখান থেকে আলো ছড়িয়ে যাচ্ছে, বাট যেই পার্টগুলোতে আলো পড়ছে না সেগুলো ডার্ক হয়ে আছে। লাইট ইন্টেন্সিটি যত বাড়াবেন তত লাইট বাড়বে, যত কমাবেন দেখেন লাইট কমে যাচ্ছে, ডার্ক, কোনো লাইটিং নাই, সূর্যের আলো নাই। আর বাড়ান আস্তে আস্তে, এই যে লাইট ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে। এই যে লাইট, এই লাইটিং এর একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্স আপনি যত বাড়াবেন তত আলোর আভা বেড়ে যাবে, মানে হোয়াইট পার্ট বেশি হবে। যত কমাবেন তত ওই যে ডার্ক পার্ট বেশি আসবে। মানে আলো যে জায়গায় ছড়াবে শুধু ওই জায়গাটাই আলো থাকবে, বাকিগুলো অন্ধকারে থাকবে। সো আমরা এটাকে 50%-এ রাখি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে 100-এ রাখলাম। ব্লেন্ড অপশন এখানে দেখাচ্ছে 25টা, বাট এখানে আসলে আছে কয়টা, 360টা। আপনি ব্লেন্ড অপশন কমিয়ে দেন, এই যে দেখেন এখন কি 0 অবস্থায় আছে।
ব্লেন্ডিং বাড়ান, আস্তে আস্তে বাড়াতে থাকেন। এই যে লাইটিং এর ব্লেন্ডিং আসছে 360টার মধ্যে। এই যে লাইটিং এর ব্লেন্ডিং গুলো পড়ছে, যত বেশি ব্লেন্ডিং দিবেন তত স্মুথ কাজ করবে, স্মুথ হবে। ওকে, শেডিং এর কালার আপনি যদি চান কোনো কালার দিবেন না, নানে ক্লিক করেন, কোনো কালার আসবে না, ব্ল্যাক শেডিং পড়বে। পছন্দের কোনো কালার থাকলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, যেই কালার আপনার পছন্দ সেটা আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। আমরা ব্ল্যাকে রাখি, আর কিছু থাকবে না। ওকে, ডিফিউজ শেডিং এ আমরা টোটাল কয়টা পেলাম? 4টা অপশন। প্লাস্টিক শেডিং এ এই 4টা অপশনের সাথে সাথে আরো 2টা অপশন বেশি পাবো। হাইলাইট ইন্টেন্সিটি, হাইলাইট সাইজ। হাইলাইট মানে হচ্ছে এই যে ছোট্ট লাইটটা সে হাইলাইট করবে, এই যে এই লাইটটা কি করবে? হাইলাইট করবে। আপনি লাইট যত বাড়াবেন তত লাইট গাঢ় হচ্ছে, যে লাইট যত কমাবেন তত লাইট ডিফিউজ, লাইট দেখা যাচ্ছে না। যত বাড়াবেন তত এখানে বাড়বে। এই লাইটের ইন্টেন্সিটি যত বাড়াবেন তত সাদা হবে, এই দেখেন হোয়াইট কালার হয়ে আছে। আর যত কমিয়ে দিবেন তত সেটা ডার্ক হয়ে যাবে, ডার্ক অপশনে চলে আসছে। সো আমরা এটাকে রাখবো হচ্ছে 50তে, 50টা স্ট্যান্ডার্ড। আর লাইটের সাইজটাকে রাখবো হচ্ছে 90 কাছাকাছি। ওকে, এখানে কারো কোনো কোশ্চেন? আর এই মডেলিং যদি আপনি ইলাস্ট্রেটরে করতে চান, শুধুমাত্র স্ট্রোকে কাজ করবে, ফিল কালার দিলে উল্টাপাল্টা কিছু আসবে। আপনি স্ট্রোকে খুব সুন্দর করে কাজ করতে পারবেন, ফিল কালার দিয়েও কাজ করা যাবে, এমন না যে ফিল কালার হবে না। কিছু কিছু ক্ষেত্রে আপনি ফিল কালার অ্যাড করতে পারবেন, বাট সেজন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন, আপনাদেরকে আমি কাজ দেই যে 5টা লোগো ডিজাইন করবেন, 5টা বিজনেস কার্ড ডিজাইন করবেন, আপনারা খুঁজে খুঁজে সবচেয়ে সহজ এবং নর্মাল কাকের ঠ্যাং বকের ঠ্যাং যা আছে এগুলো ডিজাইন করেন। কেন রে ভাই, কঠিন কিছু নেওয়া যায় না? কঠিন কিছু করেন। আপনাকে একটা ফ্লেয়ার ডিজাইন করতে দিচ্ছে, আপনি একসাথে 10টা পেজের একটা ফ্লেয়ার ডিজাইন করেন না, তাহলে একটা ডিজাইন করে আর 10টা ডিজাইন করে একই কথা। আচ্ছা, এইটা গেল। আরেকজন যে কোশ্চেন করেছেন, আপনি শুধু হ্যান্ডেল, আপু আপনার কথা কেটে কেটে আসতেছে আপু। যদি কোনো একটা জিনিস এভাবে 3D ব্লেন্ড করতে চাই ইলাস্ট্রেটরে, সেটা কি আগে শেপে কনভার্ট করে নিব? না না, শেপে কনভার্ট করে নিয়ে ফিল কালার অফ করে দিই। হ্যাঁ, কাজ করতে পারবেন। সেটার জন্য আবার আপনি যদি ফন্টে রেখে কাজ করেন একরকম হবে, শেপে কনভার্ট করে নিলে আরেক রকম হবে, ফিল কালার ছাড়া স্ট্রোকে কাজ করলে একরকম দেখতে হবে, আবার ফিল কালার সহকারে কাজ করলে আরেক রকম দেখতে হবে। 4টা অপশন। এখন ডিপেন্ড করবে আপনি কি চাচ্ছেন। আপনি প্রয়োজনে 4টা কাজই করেন, যেটা আপনার পারফেক্ট সেটা আপনি রাখেন। আজকে আমরা কোনো কি একসাথে লাগানো থাকতে হবে? ছাড়া ছাড়া হলে হয় না, দেখলাম। কি বলে তানজিন, কি বলে? আপু টিলসগুলো কি একসাথে থাকতে হবে লাগানো? মানে একটু ফাঁকা থাকলে হয়, মানে হয় না, দেখলাম। কেন? সব কি শুধু লাগানো থাকতে হবে? না না, কেন? আমি এখানে স্পেস দিয়ে দিলাম, অবশ্যই হবে। লাগানো থাকবে কেন? যেমন ও সরি, এই যে দেখছেন টেক্সট টুলে, টাইপ টুলে থেকে কখনোই শর্টকাট ক্রিয়েট করবেন না। শর্টকাট ক্রিয়েট করতে গেলে এই ঝামেলা হয়। সাপোজ এটাকে আপনি কি করছেন, টাইপ টুলে না রেখে শেপে কনভার্ট করে দিলেন, কন্ট্রোল শিফট ও, শেপে কনভার্ট হয়ে গেল। আপনি সেটা করা হয়নি। সরি, আমরা একটা টেক্সট লিখলাম, টেক্সটটাকে লেখার পর রাইট বাটনে ক্লিক করে এই যে এখান থেকে কি করেছি, শেপে কনভার্ট করে দিয়েছি। রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, শেপে কনভার্ট করে দিলাম। এরপরে আপনি চলে গেলেন কোথায়, ইফেক্ট, সেখান থেকে 3D এক্সট্রুড এন্ড বেভেল, প্রিভিউ অন করেন। সবগুলো শেপে কনভার্ট হবে, সবগুলা কাজ করবে, কোনোটা এমন না যে কাজ করবে না, লাগোয়া থাকলেও কাজ করবে। আপু এই যে লেখাটাকে যদি মগের যে মগে যে দিতে চাই, আমি কি পারবো? মগের উপরে আমি ডিজাইন আকারে দিতে চাই,
মানে মনে করেন এখানে একটা ডিজাইন আছে আর কি, লেখাটাকে মনে করেন একটা ডিজাইন আছে, সেটা আমি মগের এখানে দিতে চাচ্ছি। এইটাকে এটা কি আপনি পারবো? মগের উপরে দিতে চান? হ্যাঁ হ্যাঁ। না, এটা টাফ হয়ে যাবে, কারণ আপনার তো এটা 3D, আপনি ছোট করে বসাবেন, কিভাবে বসাবেন? হুম। আপু আরেকটা জিনিস আপু, এই যে মগ আমি ইলাস্ট্রেটরে করলাম, হুম। করার পরে আমি হলো ফটোশপে এইটাকে আবার নিয়ে গেলাম, হ্যাঁ মানে এটা কি পারবো আপু করতে? হ্যাঁ, নিতে পারবেন। আপনি ইমেজ নিয়ে যাবেন, ফাইল, হ্যাঁ হ্যাঁ নিয়ে File. এরপর আমি অ্যাড করলাম আপু হ্যাঁ এটা ছবি ফটোশপ। ছবি হিসাবে নিতে পারবেন, অ্যাজ এ ইমেজ হিসাবে নিতে পারবেন, বাট ভেক্টর ফাইল হিসাবে পাবেন না, ভেক্টর নিতে পারবেন না। আচ্ছা, একজন আপু কোনো ডিজাইন যদি আমি এটার সাথে ইনক্লুড করতে চাই, মানে যে কাপের মধ্যে অনেক ডিজাইন থাকে না, সেটাকে আমি শেপটা করলাম বলে ইলাস্ট্রেটরে কাপটাকে, ঠিক আছে, ওই ইমেজটাকে আমি ফটোশপে নিয়ে গিয়ে আমি একটা যে কোনো ডিজাইন অ্যাড করতে চাচ্ছি, সেটা কি পারা যাবে আপু? যেমন ধরেন আমার এই কাপটা আছে, কাপের এখানে কি গ্রিন কালার, তো ভিতরের কালারটা ঠিক রেখে আমি চাচ্ছি এইটার উপরে একটা ডিজাইন বসবে, মানে একটা প্রিন্টের মতো ডিজাইন। হ্যাঁ অবশ্যই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পেন টুল দিয়ে এই শেপটাকে আগে কাটতে হবে, মানে এই শেপ যতটুকু অতটুকু নিতে হবে। নেওয়ার পরে আপনারা ভ্যানিশিং পয়েন্ট একটা অপশন দেখেছিলেন না ফিল্টার থেকে, ভ্যানিশিং পয়েন্ট, পার্সপেক্টিভ, তারপরে যে লিকুইফাই, ওই ভ্যানিশিং পয়েন্টে গিয়ে ইমেজটাকে অ্যাড করে দিবেন। জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে দিলে ইমেজটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, একজন যে কোশ্চেন করলো না যে ম্যাম আমি এই জিনিসটাই কি করতে চাই, শুধু হ্যান্ডেলটাকে মোটা করতে চাই, বাকি সব ঠিক থাকবে, আপনি কি করবেন, Ctrl+C দিয়ে এটাকে কপি করেন, ওকে একটা কপি করে রাখেন, এরপরে Ctrl+2 দিয়ে একে লক করে ফেললাম, Ctrl+F দিয়ে ফ্রন্টে পেস্ট করেন যাকে কপি করেছিলেন, অবজেক্ট থেকে শেপে কনভার্ট করে দেন, শেপে কনভার্ট করে দেওয়ার পরে আপনি ইরেজার টুল দিয়ে যতটুকু দরকার নেই ততটুকু মুছে ফেলেন, এগুলো দরকার নেই আমার, এই পর্যন্ত কিচ্ছুর দরকার নেই, সব মুছে ফেলেন। ওকে, আর এই নিচের পার্টটার দরকার নেই। নিচের পার্টের এতটুকু কি নাই, দরকার নেই। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি আপনার শেপটাকে কি করবেন, রাইট বাটনে ক্লিক করেন, আনগ্রুপ, রিলিজ ক্লিপিং মাস্ক। সো যাদের যাদের দরকার নেই তাদেরকে ডিলিট করে দেন, যাদের যাদের প্রয়োজন নেই তাদেরকে ডিলিট করে দেন, যেগুলো দরকার নেই ওগুলো ডিলিট, দরকার নেই যা তা ডিলিট। একে সিলেক্ট করেন, গ্রুপ করে দেন, এইবার ওকে নিয়ে আসেন আপনার শেপের এখানে, হেলদি করতে চাচ্ছেন একটু হেলদি করে দেন, ওকে। তারপরে হচ্ছে Ctrl+Alt+2 দিয়ে সবাইকে আনসিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসেন। এইটাকে আবার এখন আপনাকে অবজেক্ট থেকে শেপে কনভার্ট করতে হবে, এরপরে সিলেক্ট করে আবার ইরেজার টুল দিয়ে এবার এই ভিতরের টুকু আপনাকে ডিলিট করে দিতে হবে, তা না হলে নিচেরটার সাথে ম্যাচ করবে না। এই ভিতরের টুকুকে কি করবেন, ডিলিট করে দিবেন, এই যে। তাহলে দেখবেন সবাইকে কি করবে, একজন আরেকজনের সাথে ম্যাচ করবে, গ্রুপ করে দেন, এটা আপনার শেপ থাকবে, বাট এটা কিন্তু শেপে কনভার্ট হয়ে গেল। সো আমি পেন টুল দিয়ে ধরেন একটা কিছু আর্ট করলাম,
চলে যাবে ইফেক্ট, সেখান থেকে 3D রিভলভ, রিভিউ অন করেন, ওকেতে প্রেস করেন, আপনি কোনো একটা শেপ ক্রিয়েট করলেন। আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আপনি একে মডিফাই করেন তাহলে আবার আরেকটু চেঞ্জ হয়ে যাবে, মডিফাই করতে পারবেন। শেপ যেটা আছে শর্টকাটে পার্টি তারপর ইয়ে হয়েছে কিন্তু তারপর থেকে তখন দেখা যায় না, হবে, অবশ্যই হবে, একটু জাস্ট সময় লাগবে। যে একটু মডিফাই করে দিতে চাচ্ছি, অথবা ধরেন কার্ভেচার টুল দিয়ে আমরা এখানে আরেকটা শেপ নিয়ে আসলাম, ঢেউ খেলায় দিলাম। আবার এখানে আরেকটা ঝামেলা হবে, সাপোজ আপনি পেয়ালা ক্রিয়েট করলেন, এটা কি একটা পেয়ালা হলো, চায়ের কাপের পেয়ালা, হ্যাঁ, সুন্দর করে আপনি পেয়ালাটা বানালেন, এখন আপনি চায়ের কাপ বানাতে চাচ্ছেন, ফাইন, আপনি চায়ের কাপও খুব সুন্দর করে বানাতে পারবেন। কাপটা কেমন হবে, ধরেন এরকম একটা কাপ বানাতে চাচ্ছেন, কি রে ভাই, মধ্যে দিয়ে কি আসছে, এটাকে সিলেক্ট করি, ইফেক্ট, সেখান থেকে 3D রিভলভ, ওকেতে প্রেস করেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কাপটাকে সেট করে দেই। কাপ তো মনে হচ্ছে না, অন্য কিছু মনে হচ্ছে, সুপের বাটি হয়ে গেছে। হ্যাঁ এবার মনে হচ্ছে একটু কাপের মতো শেপ, বাট এখানে ঝামেলা হবে, আপনি কি করতে পারবেন না, হ্যান্ডেলটা দিতে পারবেন না, বিকজ হ্যান্ডেলগুলা কেমন হয়, হ্যান্ডেলগুলো হয় যে এইভাবে ঘুরে এসে, যে আপনি বললেন যে ওর একটা হ্যান্ডেল আমি দিয়ে দিই, এরকম একটা হ্যান্ডেল দিতে চাচ্ছেন। 3D ম্যাক্সে ব্রিজ করা যায়, মানে ওখানে দুইটা শেপ ক্রিয়েট করার পর একটার সাথে আরেকটা ব্রিজ করে দেয়, ব্রিজের জন্য এই শেপটা কি হয় 3D হয়ে যায়, বাট আমরা এখানে সেটা কাজ করতে পারবো না। আপনি যদি ওরে এখন ইফেক্ট থেকে রিভলভ করে দেন, দেখেন কি হচ্ছে, আপনি আপনার মতো কাজ করতে পারবেন না। আচ্ছা ফাইন, আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে আজকে কি শিখলাম, কি যেন শিখলাম, ব্লেন্ড শিখেছি, ব্লেন্ড শিখেছিলাম, ব্লেন্ডের কাজটা করতে পারি। এটা অফ করে দিই, এটার কালার দিয়ে দিলাম হচ্ছে ধরেন এই কালারটা, এটা অল্টার ধরে নিয়ে যাই, আর ওর কালারটা দিয়ে দিলাম আর একটু ডার্ক, এই কালারটা, তো ওরে ব্লেন্ড করে দিই। ব্লেন্ড করে দেওয়ার পরে এই দুজনকে সিলেক্ট করি, অবজেক্ট, সেখান থেকে ব্লেন্ড, রিপ্লেস স্পাইন করে দিই। রিপ্লেস স্পাইন করে দিলে হয়তো বা কিছুটা হতে পারে। হ্যাঁ নামাজের সময় তো দেবই, আমরাও চলে যাব। ওকে, তো কাজ করেন, দেখেন কিভাবে হয়। আপনাদের SW কি থাকবে ম্যাম? ওই 3D ওটার মাপ কি কি ছিল একটু দেখা যাবে আবার প্লিজ? কোনটার মাপ? মানে ওখানে 3টা অপশন আছে না 3D এর মোডে গিয়ে, না আপনি এটা কত কত দিয়েছিলেন? আমি হচ্ছে x অক্ষ বরাবর দিয়েছিলাম -10, -15 আর হচ্ছে 2, -10, -15, 2 প্লাসের শুধু 2 প্লাসের 2 দিয়ে কাজ করেছিলাম। আচ্ছা SW থাকবে, যা যা শিখলেন আজকে এগুলোই প্র্যাকটিস করেন, আর হচ্ছে একটু কঠিন কিছু করেন, সহজগুলো